আমার থেকে ভুলেও স্বামীর অধিকার দাবি করতে আসবেন না। আমি আপনাকে কোনোদিনও ভালোবাসতে পারবো না। আমি অন্য কাউকে ভালোবাসি, আর কাউকে ভালোবাসা সম্ভবও না। আর আপনি তো আমার সিনিয়র। আরে রাখো তোমার ভালোবাসা। তোমার থেকে কে ভালোবাসা চাইছে? তুমিও আমার থেকে কখনো স্বামীর অধিকার খাটাতে আসবে না। তোমার কি মনে হয় তোমাকে বিয়ে করেছি তার মানে তোমাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করব? কখনো না। আমি তোমাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দেবো। হ্যাঁ হ্যাঁ, এই কথাগুলো যেন মনে থাকে। আর শোনেন, আমার ফ্যামিলি আর আপনার ফ্যামিলি কিছু জানার আগে আমাদের ডিভোর্সের ব্যবস্থা করতে হবে। আর রহিম আর ওই চেয়ারম্যানকে আমি ছাড়বো না। আমাদের জোর করে বিয়ে দেওয়া শাস্তি আমি ওদের দেব। আমার গার্লফ্রেন্ড না থাকলে ওই চেয়ারম্যানের মেয়েকে ছেঁকা দিতাম। আদিত্যের কথা শুনে আদিবার কেন জানি হাসি পেল। আদিবাকে হাসতে দেখে আদিত্য বলল, উফ, আসবে না তো। সত্যি আমি ওর মেয়ের 12টা বাজে যেতাম। যাই হোক, আপনি আপনার রাস্তায় যান, আর আমি আমার রাস্তায় যাই। কিন্তু সমস্যা একটা, আমি এই জঙ্গল থেকে বেরোবো কিভাবে? আমি তো এখানে কোনো রাস্তা চিনি না। আর রাতের বেলা কিভাবে যাব যদি ভূত এসে আমার ঘাড় মটকে দেয়? আরে ধুর, তোমরা ঝগড়া থামাবে? একসাথে চলো তো। আর আদিত্য, বেশি চিল্লাস না তো। আরে তোর আপুকে নাকি ঘাড় মটকাতে যাবে ভূত? তা তো খেয়ে আর কাজ নেই। দুইজন আমার পিছন পিছন আছেন। প্লিজ রাগ তুলো না। আমার এমনিতেই অনেক ক্ষুধা লাগছে, সারাদিন কিছুই খাই নাই, তার উপরে এত কাহিনী হয়ে গেল। আমার বইয়ে গেছে আপনার রাগ তুলতে। আমার পেছনে পেছনে আসেন। আদিবা রাইসা আদিত্যর পিছন পিছন যেতে লাগলো। ওরা ওদের মতো চলতে থাক, আমি আপনাদের সব বুঝিয়ে বলি। আদিত্য ওর বন্ধুদের সাথে ভ্রমণ করতে এসেছিল, আর আদিবা ও ওর ফ্যামিলির সাথে ঘুরতে এসেছে। আদিবা সকাল একাই বের হয়ে ঘুরছে। আদিবার রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেলে আদিত্য আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন আদিবাকে এভাবে দেখে সাহায্য করে দুজন টুকটাক কথা বলে। হঠাৎ করে আদিত্যের বন্ধু এসেছে, গাড়ি থামিয়ে দিয়ে বলে, আসসালামু আলাইকুম, আমি আদিবা। আর বলিস না, ওনার গাড়িটা নষ্ট হয়ে গেছে, তাই আমার বাইকে লিফট দিয়েছি। শোন, আগে ওনাকে ওনার জায়গায় পৌঁছে দিয়ে আসি, তারপর ঘুরতে যাব। কিছুক্ষণ ভেবে বলল। আপনাদের তো ভালো করে চিনিও না। পিছন থেকে আদিত্যর বান্ধবী রাইসা আসে। আদিবা রাইসাকে দেখে বলল, রাইসা, তুই এখানে কেমন আছোস? আলহামদুলিল্লাহ ভালো। আপু, তুমি এখানে কি করো? আরে বলিস না, দেখ না স্কুটিটা হুট করেই টায়ারটা পাঞ্চার হয়ে গেছে। আমার ভাইয়ার বন্ধুর বোন। আপু তুমি চলো, আমরা ঘুরতে যাই। আঙ্কেল আন্টিকে আমি কল করে জানিয়ে দিব। ওকে, আর আমিও তো ঘুরতে এসেছি। যাক, তোর সাথে দেখা হয়ে ভালোই হলো। তারপর রোহিত দুজন লোকে কল দিয়ে বাইক দুইটা নিয়ে যেতে বলল। তারপর চারজন মিলে রোহিতের গাড়িতে করে যেতে লাগলো। রহিম ড্রাইভিং করছে, পাশে আদিত্য, আর পিছনের সিটে আদিবা আর রাইসা বসে গল্প করছে। প্রায় 2 ঘন্টা জার্নি করে একটা গ্রামে পৌঁছে গেল। সেখান থেকে রহিমের গার্লফ্রেন্ডকে কল দিয়ে নিয়ে এসেছে। রহিম ওর পরিচিত একজনের বাড়িতে গাড়িটা রেখে দিয়ে 5 জন হেঁটে যেতে লাগলো। চাপা রাস্তা, গাড়ি নিয়ে যাওয়ার মতো অবস্থা নাই। অনেকক্ষণ হাঁটার পর আদিত্য বলল, কিরে, আর কত দূর? 2 ঘন্টা ধরে জার্নি করে নিয়ে আসলি, এখনো সে জায়গায় যেতে কত দূর বলতো? আবার সবাই হাঁটতে লাগলো। 10 মিনিট হাঁটার পর সবাই অবাক। আসলে জায়গাটা অনেক সুন্দর, নদীর পাড়ে কাশফুলে ঘেরা জায়গাটা। আদিবা আর রাইসা তো ছবি তোলা শুরু করে দিয়েছে। আদিত্য, আমার কয়েকটা সুন্দর সুন্দর পিক তুলে দে তো, আর কিছু ভিডিও করে দেয়। হ্যাঁ, আমাকে তো তোরা এই জন্যে নিয়ে এসেছিস। ভালোই ভালো তুলে দেয়, না হলে খবর আছে কিন্তু। ওকে ওকে, দিচ্ছি। আদিত্য সুন্দর ভিডিও আর পিক তুলে নিল। আদিবার দিকে তাকিয়ে বুঝলো ওই পিক আর ভিডিও বানাতে চাই। আপনার ফোনটা দেন, আমি পিক তুলে দিচ্ছি। আদিবা মুগ্ধ করে একটা হাসি দিয়ে ফোনটা এগিয়ে দিল। রাইমাকে ফোন দিলে রাইমা ফোনে কথা বলতে বলতেই বনের ওই পাশে চলে গেল, আর আদিত্য ওকে ছবি তুলে দিল। হঠাৎ করে পিছন থেকে কয়েকজন লোক এসে বলল, এই সবাই ধর, এই দুইটা ও নোংরামি শুরু করছে, তাড়াতাড়ি এই দুইটাকে ধর, চেয়ারম্যানের কাছে নিয়ে চল। আদিত্য কিছু বলার আগেই আদিত্যকে আর আদিবাকে ধরে নিয়ে যেতে লাগলো। এই, আমাদের ধরে কেন নিয়ে যাচ্ছেন? আমরা কি অপরাধ করেছি? হ্যাঁ, আমাদের ছেড়ে দেন বলছি। এই চারুন, আমার লাগছে কিন্তু।
আরে ভাই, ওনাকে আস্তে ধরেন। মহিলা মানুষকে আপনি কিভাবে ধরেন? উনি একাই যাবে, আপনি ওনাকে ছাড়েন। চুপ, বিয়ের আগে নোংরামি করার সময় মনে থাকে না, আর আমরা ধরছি তাতে সমস্যা হয়ে গেছে, তাই না? কিসের নোংরামি করছি? হ্যাঁ, একটা লোক আদিত্যকে ঠাস করে থাপ্পড় মারল। আদিত্য রেগে মারতে যাবে তখন আর দুইটা আদিত্যকে চেপে ধরল। আদিত্য আর আদিবাকে একটা মাঠে নিয়ে গেল। আদিত্য আর আদিবা ওইদিকে তাকিয়ে অবাক হয়ে গেল। আদিত্য আর আদিবার সাথে আরও 5জন ছেলে মেয়েকে ধরে নিয়ে এসেছে। আদিত্য আর আদিবাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। দুইজন উঠে চেয়ারম্যানের দিকে তাকিয়ে বলল, আমাদের এভাবে ধরে নিয়ে আসার মানে কি? চুপ, একদম বড় গলায় কথা বলবি না। বিয়ের আগে একটা মেয়েকে নিয়ে এসেছে, এখানে নোংরামি করবি তোরা, আর তোদেরকে ধরে আনবো না? এই, ওখানে আরও কেউ আছে? না চেয়ারম্যান সাহেব, এই দুইটাকে পেয়েছি। এখন দুইটাকেও বিয়ে পড়িয়ে দেন, আর প্রথম ভালো করে মারতে দেন, যাতে ভবিষ্যতে কোনো ছেলে মেয়ে এখানে নোংরামি করতে না আসে। কি বিয়ে মানে? কিসের বিয়ে? আরে দেখেন, আপনারা আমাদের ভুল বলছেন। আমরা জাস্ট ঘুরতে এসেছি, আমাদের ছেড়ে দেন। আর রহিম, তুই ওখানে কি করস? বললেই হলো নাকি? আমি এই বিয়ে করব না, আমাকে ছেড়ে দেন। ওদের বিয়ে দিয়েছেন, ভালো হয়েছে। ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল, আর আমরা একে অপরকে ভালো করে চিনিও না। সব মিথ্যা কথা। ভালো করে না চিনলে তুই ওর সাথে ভিডিও শ্যুট করছিলি কেন? আসলে তুই সোজাভাবে মানবি না। ওয়েট, তোকে আগে কিছু দেই। আদিত্যকে যেই মারতে যাবে সাথে সাথেই রহিম বলল, ওই রাজি হলেও আমি কখনোই রাজি হব না। দেখেন চেয়ারম্যান সাহেব, আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই। আমার সাথে ওনার পরিচয় হয়েছে আজকেই। প্লিজ আমাকে যেতে দেন, আমার আম্মু আব্বু অনেক চিন্তা করছে। এই, তোরা বসে আছিস কেন? ওদের আদর কর। আদিত্যকে মারতে লাগলো। আদিত্য মারতে গেলেই 3জন শক্ত করে ধরে থাকে। সাথে কিছু মহিলারা আদিবাকে মারতে লাগলো। 2জন উপায় না পেয়ে লাস্টে বিয়ে করতে রাজি হয়ে যায়। 2জনের বিয়ে হয়ে গেলে রাইসা ওদের খুঁজতে খুঁজতে এত মানুষের ভিড় দেখে ভিতরে ঠেলে ঢুকে দেখে আদিত্য আর আদিবা বিয়ে হয়ে গেছে। সবাই মোনাজাত শেষ করলো। রাইসা হাঁ করে তাকিয়ে আছে। রাইসা বলল, এটা কি হলো? তোদের বিয়ে হয়ে গেল? আদিত্য আর আদিবা রহিমকে ধরতে যাবে। রহিম ওর গার্লফ্রেন্ড নিয়ে দৌড়ে পালিয়ে যায়। আদিত্য রেগে সামনে থাকা গাছের সজোরে একটা ঘুষি মারল। রাইসা বলল, আদিত্য, এগুলো কিভাবে কি? রহিমকে আমি যদি পাই, সব ওর জন্য হইল। এই এই মেয়েকে আমার বিয়ে করতে হলো। রাগে মাথাটা আমার ফেটে যাচ্ছে। ঠান্ডা হ, এখন কি করার? আদিবাপুর এখন তোর স্ত্রী হয়ে গেছে। আদিত্য, যা হওয়ার হয়েছে, এখন চল, রাত হয়ে যাচ্ছে। আদিবা ওইখানে দাঁড়িয়ে কান্না করতে লাগলো। রাইসা আদিবাকে ধরে হাঁটতে লাগলো। 3জন অনেক দূর গিয়ে অনেক রাত হয়ে যায়। রাস্তা গাড়িও নাই। রাইমা বলল, আমি এখান থেকে কিভাবে বের হব? আমি এখানে কিছুই তো চিনি না। আমি চিনি, চল, জঙ্গল দিয়ে যেতে হবে, তাহলে মেন রাস্তা পাওয়া যাবে। 3জন হাঁটতে লাগলো। জঙ্গলের কাছে গিয়ে আদিবা আর আদিত্য কথাগুলো বলছিল। রাইসা আদিত্য আর আদিবার পিছন পিছন যেতে লাগলো। বেশ কিছু দূর যেতেই আদিবার পায়ে কিছু ফুটে গেল। আদিবার সাথে সাথেই চিৎকার দিতেই আদিত্য ফোনে ফ্ল্যাশ আদিবার দিকে ধরে বলল, কি হয়েছে? এত জোরে চিৎকার কেন করেন? আমার পায়ে কি যেন বেঁধে গেছে, আমার খুব ব্যথা করছে। আদিবা কথাগুলো বলে কান্না করতে লাগলো। আদিত্য রাইসার হাতে ফোনটা দিয়ে আদিবার সামনে বসে বলল, আদিবা কথাগুলো বলে কান্না করতে লাগলো। আদিত্য রাইসার হাতে ফোনটা দিয়ে আদিবার সামনে বসে বলল, আমার হাঁটুর উপরে পা রাখো। তোর যাও তো, এমনিতেই অনেক ব্যথা লাগছে। আদিত্য আদিবার কথা শুনে রেগে রাইসাকে বলল। রাইসা, ওনাকে একটু ধরতো। রাইসা ধরতেই আদিত্য আদিবার পাটা হাঁটুর উপরে নিয়ে শুটা খুলে দিয়ে দেখে ওর পায়ে ফোসকা পড়ে গেছে। এত হাঁটাহাঁটি করার জন্য আদিত্য বলল, আপনার কি মাথায় সমস্যা? ফোসা পড়েছে? পায়ের ভিতরে কোনো কিছু বেঁধে না যায় নাই? আদিবা কান্না করতে করতে বলল, আমি আর যাব না, আমি হাঁটতে পারছি না। এমনিতেই ঘোড়া লেগে মাথা ব্যথা করছে, তার উপরে পা ফুসকাও পড়ে গেছে। আমি আর হাঁটতে পারবো না। দেখেন, এত কষ্ট যখন করেছেন, আস্তে আস্তে হেঁটে চলেন। এখানে সময় নষ্ট করে কোনো লাভ নেই।
আদিত্য, আমার না অনেক ক্ষুধা লেগেছে। আমি আর হাঁটতে পারছি না। আজ রাত্রে এখানে কাটিয়ে দিলে কেমন হবে রে? এই জঙ্গলের ভিতরে থাকবো? তোর কি মাথা খারাপ নাকি? মশা, তার উপরে সাপ এসেছে, একটা দিলে না বুঝবি মজা কেমন লাগে। তার থেকে কষ্ট করে হাঁটে। এখানে খাবার কিভাবে নিয়ে আসবো বল? না না, তাহলে আমি এখানে থাকবো না। আমার সাপ দেখে অনেক ভয় লাগে। আমি এত অকালে মরে যেতে চাই না। তাহলে চলেন আমার সাথে। আদিবা খোঁড়াতে খোঁড়াতে হাঁটতে লাগলো। রাইসা এসেছে, আদিত্যর হাত ধরল। আদিবার কেন জানি বিষয়টা ভালো লাগলো না। তারপর কিছু বলল না। আদিত্য বলল, কিরে ভাই, তুই এবার হাত ধরছিস কেন? আদিত্য, আমার কিছুটা ভয় লাগছে রে। মনে হচ্ছে পেছনে কেউ আছে। কি পিছে কিছু আছে মানে? ও মা গো, বাবা গো, বাঁচাও আমাকে, ভূত 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 গাড় মটকে দিল। আদিবা কথাটা বলে রাইসাকে জড়িয়ে ধরল। আবু, কি করছো? তোমার জামাইকে ধরা বাদ দিয়ে আমায় কেন ধরছো? আরে আমাকে ছাড়ো, আদিত্যকে ধরো। চুপ কর, তোর কিসের জামাই? ওকে আমি স্বামী হিসেবে মানি না। বয়ে গেছে আপনাকে স্ত্রী হিসাবে মানতে। এই তাড়াতাড়ি হাঁটেন আর এমন চিৎকার দেন, মাঝে মাঝে মনে হয় সত্যি সত্যি ভূত এসে আপনাকে খেয়ে ফেলবে। আদিবা জোরে জোরে কান্না করতে লাগলো আর বলল, হামলা, এবারের মতো বাঁচিয়ে দাও। আর কোনোদিনও একা একা ঘুরতে বেরোবো না। উফ, কান্না বন্ধ করে হাঁটবেন। এই মেয়েদের এক সমস্যা, ভিতর ডিম কোথাকার। এই আপনি সামনে যান তো, আমি লাইট ধরে আসি, যান। আদিবার সামনে গিয়ে হাঁটতে লাগলো। আদিবা ঠিক মতো হাঁটতে পারছিল না। রাইসা আদিবাকে বলল, আদিত্য ওই গাছের নিচে বসে একটু আরাম করে নেয়। দেখ, আপু ঠিক মতো হাঁটতেও পারছে না। দেখ, এনাকে ভালো করে জানিও না। এই জঙ্গলের ভিতরে থাকা ঠিক হবে না। কোথায় সাপ আছে কে জানে। ওখানটা পরিষ্কার করে নেই। রাইসা গাছটার কাছে গিয়ে লাঠি দিয়ে বেড়াবেড়ি শুরু করে। রাইসা কয়েকটা পাতা দিয়ে জায়গাটা ভালো করে বিছানা করে নিল। তার উপরে বসে পড়ল। আদিবাপু, এখানে আসো, এখানে বসে পড়ো। না, এখানে থাকবো না, ভূত আসতে পারে। আপু, তুমি এমন বাচ্চাদের মতো করছো কেন? ভূত বলে কোনো কিছুই নেই, তুমি এখানে আসো তো। আদিবা উপায় না পেয়ে রাইসার কাছে গেল। আদিত্য উপায় না পেয়ে গাছের গুড়ির উপরেই বসলো। আদিবা পায়ে থেকে জুতো খুলে ফেলে। আদিত্য রাইসা অবাক হয়ে গেল। আপনার পা দিয়ে তো রক্ত পড়ছে, তার ভিতরে আপনি হাঁটছিলেন কেন? রক্ত না পড়ে আগে যান বাঁচলেই চলবে। আদিত্য আদিবার কাছে যেতে নিলে আদিবা আদিত্যকে ছোট ডাল দিয়ে ঢিল দিয়ে বলল, এই বদমাইশ, খবরদার আমার কাছে আসবি না। তোর লক্ষণ মোটেও ভালো মনে হচ্ছে না। আদিত্য কোনো কথা না বলে আদিবার দিকে এগিয়ে যেতে লাগলো। আদিবা ভয়ে চোখ বন্ধ করে কান্না শুরু করে দিল। আদিত্য আদিবার পা ধরতেই আদিবা আদিত্যের হাতে কামড় দিয়ে ধরল। আদিত্য হাত শক্ত করে নিয়ে পকেট থেকে রুমাল বের করে। আদিবার পা মুছে দিয়ে বেঁধে দিল। আদিবার চোখ খুলে আদিত্যের হাত ছেড়ে দিয়ে বলল, সরি, আমি বুঝতে পারি নাই। আমি ভাবছি তুমি আমার সাথে জোর করে বাসর করবে। আদিবার কামড় এত জোরে হয়ে যায় যে আদিত্যের চোখ দিয়ে পানি চলে আসছে। আদিত্য আদিবাকে কিছু না বলেই আবার গাছের কাছে গিয়ে বসে। এ আদিত্য, তোর হাতে তো কামড়ের দাগ বসে গেছে, দেখি এদিকে হাতটা দে তো। ধ্যাত, রাইসা চুপচাপ শুয়ে বসে থাকতো আর ওই তোর ফোনের লাইটটা জ্বালাতো। আমারটা চার্জ শেষের দিকে প্রায়। রাইসা ওর ফোনের টর্চটা জ্বালিয়ে দিল। আদিবা ওর আম্মুকে অনেকক্ষণ ধরে কল দেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু নেটওয়ার্কের সমস্যা দেখাচ্ছে। অনেক কষ্টে একটু নেট ধরলে আদিবা ওর আম্মুকে কল দেয়। ওর ফ্রেন্ডদের বাসায় আছে, যেতে পারবে না আজ। বলা শেষ হলে আবার নেটওয়ার্ক চলে যায়। আদিবা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দিয়ে বলল, যাক, আম্মুকে তাও বলতে পারলাম, নাহলে কি যে হয়ে যায় তো না। আন্টিকে তো আমি বলেছি তুমি আমার সাথেই আছো। ও আচ্ছা। আচ্ছা থাকো, আমার অনেক ঘুম পাচ্ছে, আমি শুয়ে পড়লাম। ওই কি, শুয়ে পড়বি? কানে পোকা ঢুকে গেলে তখন কি হবে? হ্যাঁ, গাছের হাতে আধা ছোঁয়া হয়ে বসে থেকে ঘুমা। আদিত্য দোস্ত, আমার আয় না, তুই এখানে বস, আমরা দুজন তোর পায়ের উপরে মাথা দিই। ওকে, ওয়েট। না না, ঘুমানো সম্ভব না। এই ছেলেটাকে আমার একদম সুবিধার লাগছে না। রাইসা, তুমি ছেলেদের এত অন্ধের মতো বিশ্বাস করো কিভাবে? হ্যাঁ, ওই যদি আমাদের এখন সুযোগ নেয় তখন আমাদের কি হবে বুঝতে পারছো? আপু, তুমি আদিত্যকে এত ভুল বুঝো কেন? আর আদিত্য তো তোমার স্বামী, সেখানে তোমাকে টাচ করলে কি বাকি? একদম চুপ থাকো, আমি ওকে স্বামী হিসেবে মানি না। যে একটা বাচ্চা,
না ওকে আমি আর স্বামী হিসেবে মেনে নিব নাকি? কখনো না। খেয়ে কাজ নেই, আপনাকে আমার স্ত্রী হিসেবে মানতে হবে। আর এইটাকে পিচ্ছি বলেন? আপনার মাথায় কি আসলে সমস্যা নাকি আপনার চোখের সমস্যা? আমাকে দেখেন, আপনার কোনো দিক দিয়ে পিচ্ছি মনে হয়? আদিবা কিছু বলতে যাবে তখন রাইসা থামিয়ে দিয়ে বলল, উফ, তোমরা থামবে? এমনিতে ক্ষুধার জ্বালায় বাজি না, ওনারা ঝগড়া করতে ব্যস্ত হয়ে গেছে। দেখো আপু, আমি আদিত্য থেকে 3 বছর ধরে চিনি। ও খারাপ ছেলে না, ও অনেক ভালো একটা ছেলে। তাই নিশ্চিন্ত থাকো, আমাদের কারো ক্ষতি করবে না। আদিত্য ভাই আমার, প্লিজ তুই একটু চুপ করে বসে থাক না। আমি কি করেছি? হ্যাঁ, তোর আপুই তো ঝগড়া করতে বাধ্য করে। কি? আমি ঝগড়া করতে বাধ্য করি? উফ, ভালোই লাগে না। একটু শান্তিতে ঘুমাতে দিবি প্লিজ? আদিত্য আর আদিবা আর কিছু বলল না। আদিত্য গাছের সাথে শরীর ঠেকিয়ে বসে পড়ল। রাইসা আদিত্যের পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়ল। আর আদিবা বসে থেকেই মশা তাড়াতে লাগলো। অনেকক্ষণ কেটে গেলে আদিত্য বলল, এইভাবে কতক্ষণ বসে থাকবেন? আমার উপরে বিশ্বাস রাখতে পারেন। আপনি শুয়ে পড়েন, এভাবে বসে থেকে লাভ নেই। আমি শুয়ে পড়লাম। ভালো কথা। সারা তুমি কি করবে? কি আর করব, আপনাদের পাহারা দিব। আপনি ভয় পেন না তো। আমার ঘরে তো মা আছে, আর আমি একটা নারীর পেট থেকে হয়েছি। তাই নারীকে অসম্মান করা আমার আম্মু আমায় শেখায়নি। ঘুমান, আমার উপরে একটু বিশ্বাস রাখতে পারেন। আমার ঘুম আসবে না। আমার ক্ষুধা লাগলে আমার ঘুম আসে না। কি করব বলেন? জঙ্গলে খাবার কোথায় পাবো? একটু কষ্ট করে রাতটা কাটিয়ে দেন, সকালে আমরা এখান থেকে বের হব। আপনি আমার পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়েন। না থাক, সমস্যা নেই। আদিবা আর আদিত্য দুইজন চুপ করে বসে থেকে মশা মারতে লাগলো। আদিত্য শরীরের শার্টটা খুলে ফেলল। আদিবা চোখ বন্ধ করে ফেলল। আদিত্য শার্টটা দিয়ে মশা সরিয়ে দিতে লাগলো। আরে, চোখ বন্ধ করে কি আছে? আমার শরীরে তো স্যান্ডেল গেঞ্জি আছে। ও, তাও ভালো। বসে না থেকে শুয়ে পড়েন, আমি মশা সারিয়ে দিচ্ছি। আদিবার অনেকটা ঘুমে চোখ লেগে আসছিল। উপায় না পেয়ে নিজের অজান্তেই রাইসাকে সরিয়ে দিয়ে আদিত্যের হাঁটুর উপরে মাথা দিয়ে শুয়ে পড়ল। আদিত্য সারা রাত দুজনকে পাহারা দিতে লাগলো। সকাল হলে রাইসা উঠে পড়ে। রাইসা আদিবার দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসতে লাগলো। আদিত্য ইশারা করে চুপ হতে বলল, কারণ আদিবা আদিত্যর কোলে মাথা দিয়ে শুয়ে আছে। আদিত্য ঘুমন্ত আদিবাকে দেখতে বেশ ভালো লাগছে। রাইসা বলল, এভাবে বউকে দেখবি নাকি উঠবি? আমি আদিবাবুকে ডাক দিই, ওয়েট। রাইসা আদিবাকে ডাক দিতে গেলেই আদিবা আরও আদিত্যকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, উফ, আম্মু ঘুমাতে দাও না। সারা রাত ঘুমাতে পারিনি, এত দেখো না তো। রাইসা খিলখিল করে হেসে দিলেই আদিবা চোখ খুলে দেখে ও আদিত্যর কোলে শুয়ে আছে। আদিবা লাফ দিয়ে উঠে পড়ে। সরি সরি, আমি ঘুমের মধ্যে কখন তোমার কোলে ঘুমিয়ে গিয়েছিলাম বুঝতে পারিনি। আরে সমস্যা নেই, চলেন রওনা দিই। আমি আগে জায়গাটা ভালো করে রাইসা চারপাশ ভালো করে দেখে বলল, এই, আমরা প্রায় চলে এসেছি। আর 12 মিনিট হাঁটলে আমরা মেন রাস্তা পেয়ে যাব। আদিত্য উঠে শার্টটা পরে নিয়ে বলল, যাক বাবা, তা বলো। চল তাহলে হাঁটা দেওয়া যাক। তারপর তিনজন হাঁটতে লাগলো। আদিবার শু পরে যেই হাঁটতে যাবে সাথে সাথেই পড়ে যেতে নেয়। আদিত্য ওর শুটা এক হাতে নিয়ে আদিবাকে কোলে তুলে নেয়। আদিবা ভয়ে চোখ বন্ধ করে ফেলে। এই, আমাকে নামিয়ে তো আমি পড়ে যাবো তো। আরে পড়বেন না, আপনার স্যুটটা হাতে নিয়ে আমার গলাটা শক্ত করে জড়িয়ে ধরেন আর চুপচাপ থাকেন। আদিবা আদিত্যর গলা জড়িয়ে ধরল। আদিত্য হাঁটতে লাগলো। আদিবা আদিত্যের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলো। রাইসা সামনে একাই যেতে লাগলো। আদিত্য কিছুটা হাঁপিয়ে গেলে আদিবাকে দাঁড় করিয়ে দিয়ে বলল, আদিত্য কয়েক মিনিট হাঁটুর উপরে হাত রেখে নিজের দিকে তাকিয়ে থাকতে সাথে আদিবা চিৎকার দিয়ে বলে উঠল। আদিত্য কয়েক মিনিট হাঁটুর উপর হাত রেখে নিচের দিকে তাকিয়ে থাকতেই সাথে সাথেই আদিবা চিৎকার দিয়ে উঠল। আদিত্য তাকিয়ে দেখে আদিবার পায়ের উপর দিয়ে সাপ চলে যায়। আদিবা সাথে সাথেই অজ্ঞান হয়ে যায়। আদিত্য সাথে সাথেই আদিবাকে ধরে ফেলে। আদিত্য আপুকে সাপে কামড়ে দিল নাকি? আরে না, ওর কাছে দিয়ে গেছে, ভয়ে অজ্ঞান হয়ে গেছে। এখন কিভাবে যে জ্ঞান ফিরিয়ে আনবো, পানিও তো কাছে নেই। ওকে কোলে তুলে নে তো, আর কয়েক মিনিট হাঁটতে হবে। আদিত্য উপায় না পেয়ে আদিবাকে কোলে তুলে নিয়ে হাঁটতে লাগলো।
4 মিনিট হাঁটার পর মেন রাস্তা পেয়ে গেল। আদিত্য আর রাইসা খুশিতেই কান্না করে দেয়। যাক, শেষমেশ রাস্তা পেলাম। রাইসা, এখন গাড়ি দেখ পাওয়া যায় নাকি। রাস্তার উপরে আগে উঠি, তারপর দেখা লাগবে গাড়ি পাওয়া যায় নাকি। আদিত্য, তুই আমাকে ধরে ওঠা, তারপর তোর আপুকে ধর। রাইসা উঠে পড়ে, তারপর আদিবাকে শক্ত করে ধরে রাখে। আদিত্য উঠে আদিবাকে ধরে আবার কোলে তুলে নেয়। সামনে আরও একটু হাঁটি চল। ওকে। আবার হাঁটা দিল। বেশ কিছু দূর যেতেই একটা দোকান দেখে। আদিত্য বলল, রাইসা, তুই আমার ওয়ালেট থেকে টাকা বের করে 3টা পানির বোতল আর কলা পাউরুটি যা পাস কিনে নিয়ে আয়। রাইসা ওর পকেট থেকে ওয়ালেট বের করে টাকাটা নিয়ে চলে গেল। দোকানে চলে গেল। আর এদিকে আদিবার জ্ঞান ফিরলেই আদিবা লাফ দিয়ে আদিত্যের কোল থেকে নেমে বলল। আমি মরি নাই, আমি বেঁচে আছি। খুশিতেই আদিত্যকে জড়িয়ে ধরল। আদিত্য যেন শক্ত খেয়ে গেল। আদিত্য হাঁ করে তাকিয়ে আছে সামনের দিকে। রাইসা ওদের দুজনকে দেখে মিটিমিটি করে হাসতে লাগলো। হালকা করে কাশি দিতে সাথে সাথে আদিবা আদিত্যকে ছেড়ে দিয়ে বলল। সরি, আমি ভেবেছিলাম আমি মরে গেছি। আদিত্য দুষ্টুমি করে ভূত ভূত বলে চিল্লাইতে লাগলো। আদিবা আরও জোরে কান্না করতে লাগলো। আমি মরে ভূত হয়ে গেছি, আমি আব্বু আম্মুর কাছে যাব। রাইসা আর আদিত্য হাসতে লাগলো। আদিবা কান্না করতে করতে রাস্তায় বসে পড়ল। আদিত্য বলল, আরে মজা করছি। রাইসা, ওনাকে কলার পাউরুটি দিতে, আপনারা দুইজন খেয়ে নেন। আর রাইসা, পানির বোতলটা দে। আদিত্য পানির বোতল নিয়ে কিছু দূর গিয়ে মুখে পানি দিয়ে ধুয়ে নিল। রুমাল খুঁজতে গিয়ে পরে মনে পড়ল আদিবার পায়ে বেঁধে দিয়েছে। তারপর সাথে সাথেই হাতা দিয়ে মুছতে লাগলো। আদিবা আর রাইসা খেতে লাগলো। আদিবা বলল, কি ব্যাপার, আদিত্য না কি যেন নাম, ওর জন্য নিয়ে আসলি না রাইসা? ওর ওইসব খায় না, চিপসও নাই, ও দোকানে কি আর করব, তাই খালি পানি খেয়ে থাক। আদিত্য, একটু খেয়ে নাও, তুমি তো গতকাল কিছুই খাও নাই। আদিত্য ওদের বলে কিছু দূর গিয়ে একটা রিক্সা পেল। পরে 3 জন রিক্সায় উঠে বসলো। আদিত্য উপরে বসলো আর নিচে আদিবা আর রাইসা বসলো। তোমার সমস্যা হচ্ছে না তো বসতে? না, সমস্যা নেই, আপনি ভালো করে বসেন। বাহ বাহ বাহ, গতকাল দুজন একে অপরকে পছন্দ করছিল না, আর এখন দেখি কত ভালোবাসা। আহারে। চুপ, বেশি কথা বলিস না, অনেক পাকনা হয়ে গেছিস তুই। বারে আপু, আমি এখন পাকনা হয়ে গেলাম? রাইসা, চুপ কর তো। এই দুইজনই চুপ, আম্মু কল দিয়েছে। আদিত্য ফোনটা বের করতে যাবে, আদিবা হাতে ব্যথা পেল। আদিত্য আদিবার হাতে আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো আর বলল, সরি। আদিত্য কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? আলহামদুলিল্লাহ। ওই, তুই বাড়িতে কবে আসবি? আম্মু, এত তাড়া দিচ্ছ কেন? আরো 7 সপ্তাহ থাকবো, এখনো অনেক কিছু দেখা বাকি আছে। আর তুমি এত চিন্তা করো না তো, আমি বাচ্চা ছেলে না, বুঝলে, বড় হয়ে গেছি আমি। এই জন্যই তো আমার বেশি চিন্তা হয়। হাতটা একটু বেশিই লম্বা হয়েছে, বাইরে ঘোরাও শুরু হয়ে গেছে। এত কথা শুনতে চাই না, যত তাড়াতাড়ি পারিস চলে আয়। তোকে নিয়ে সবার হাজারো চিন্তা বেঁধে গেছে। আমাকে নিয়ে চিন্তা করার কি আছে? আরে বাবা, চিন্তা বাদ দাও তো, ফোনটা রাখো তো আম্মু, পরে কথা বলবো। কথাটা বলতেই ফোনটা অফ হয়ে গেল। আদিত্য ফোনটা পকেটে রেখে দিল। বাস স্টেশন গিয়ে নামিয়ে দিল। বাস স্ট্যান্ডে গিয়ে নামিয়ে দিল। পরে ভাড়া দিয়ে একটা বাস পেল। 3 জন উঠে বসলো। ভিতরে গিয়ে দেখে 2টা সিট আছে। আদিত্য রাইসা আর আদিবাকে বসতে দিয়ে দাঁড়িয়ে থাকলো। আদিবা আদিত্যের দিকে মাঝে মাঝে তাকাচ্ছে আর নিজের অজান্তেই আদিত্যকে কেন জানি আদিবার খুব ভালো লাগছিল। রাইসা ব্যাপারটা লক্ষ্য করে হাসছে মিটিমিটি করে। আদিত্য রাগী লুক নিয়ে তাকিয়ে বলল, তোর কি সমস্যা হয়েছে রে? খালি হাসো কে? ভূতে ধরেছে নাকি তোকে? কেন যে হাসি সেটা তো আমিই জানি, তুই বুঝবি না। হঠাৎ করে বাস থামতেই আদিত্য সোজা গিয়ে একটা লোকের সাথে ধাক্কা খায়। সাইডে থাকা একটা মহিলার উপরে গিয়ে পড়ে। মেয়েটা ধাক্কা মেরে সরিয়ে দেয়। আদিত্য দাঁড়িয়ে মেয়েটার কাছে ক্ষমা চাইতে লাগলো। মেয়েটা উঠে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে লাগলো আদিত্যকে, আর যা নয় তা বলতে লাগলো। রাইসা রেগে কিছু বলতে যাবে তখন আদিবার সোজা মেয়েটার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল,
চুপ কর বেয়াদব মেয়ে। ওই তোর উপরে ইচ্ছে করে পড়েছে নাকি? হ্যাঁ, বাস হঠাৎ করে থামিয়েছে, তাই নিজেকে সামলাতে না পেরে পড়ে গেছে। আর তোর কাছে তো ওই ক্ষমাও চেয়েছে, দেখে একদম ভাব বেড়ে গেছে নাকি? হ্যাঁ, আপনার এত বড় সাহস আমার গালে থাপ্পড় দেন? আপনি একটা মেয়ে হয়ে আর একটা ছেলের দিকে টানেন? কি হয় আপনার, হ্যাঁ? আদিবা রেগে বলল। তোকে তো থাপ্পড় মারতে মন চাইতেছে, গালটা চেপে ধরি। আপনি কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করছেন। আপনার এত টান কিসের ওই ছেলের? আপনার কি লাগে, হ্যাঁ? আমার যাই লাগুক, তুই অন্যভাবে ওকে কেন থাপ্পড় মারলি? ওর বউ থাকতে তোর মতো মেয়ের কাছে যাবে? কি আমার এর উপর বেড়ায় দেখাতে শুরু করেছিস? আমার জামাইয়ের খেয়ে কাজ নেই না যে ওর গায়ে গিয়ে ঢলে পড়তে হবে? আদিবা মেয়েটার গলা টিপে দিতে যাবে, তখন আদিত্য ধরে ফেলে আদিবাকে, বসিয়ে দিয়ে বলল। আরে থামেন, কি করছেন? আর সরি বলছি তো, প্লিজ আপনিও শান্ত হন। আমি সত্যি ইচ্ছে করে আপনার উপরে গিয়ে পড়িনি। আপনার স্ত্রীকে মুখ সামলিয়ে কথা বলতে পারেন, না হলে খুব খারাপ হয়ে যাবে। আদিবার রেগে আবার মেয়েটাকে মারতে যাবে, তখনই আদিত্য শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে আর শান্ত করার চেষ্টা করতে লাগলো। উফ, প্লিজ ঠান্ডা হন, আমি ওনার জন্য ক্ষমা চাচ্ছি তো। তুই ছাড় আমাকে, তুই অন্যায় করিস নাই, তারপরে কেন ওই তোকে মারলো? আর তুই চুপচাপ কেন সেইটা সহ্য করলি? তুই আমাকে ছাড়, তোর সাথে আমার কোনো কথা নেই। আদিত্য আদিবার ব্যবহার দেখে কি বলবে বুঝতে পারছিল না। আদিত্যর একদিকে খুশি লাগছিল, আবার মনটা খারাপ হয়ে গেল। আদিবাকে ছেড়ে দিল। বাসে আরও কিছু মেয়ে উঠল। আদিত্যের সামনে কিছুক্ষণ দাঁড়াতেই আদিবা দেখতে পেল আদিত্যর সাথে মেয়েগুলো টাচ লাগছে। তখন আদিবা আদিত্যের কোমর ধরে নিজের দিকে করে বলল। এইদিকে দাঁড়িয়ে থাক। রাইসা দেখে হাসতে লাগলো। আদিত্য চোখ গরম করতেই চুপ হয়ে গেল। আদিবা আদিত্যের একটা হাত শক্ত করে জড়িয়ে ধরল। আদিত্য নিজের অজান্তেই আদিবার মুখে থেকে চুলগুলো সরিয়ে কানের পিঠে গুজিয়ে দিল। আদিবার সারা শরীর কারেন্টের শক খেলো মনে হলো। আদিত্য বাহিরের দিকে তাকিয়ে আছে। আদিবা চুপচাপ বসে আছে আদিত্যকে ধরে। আদিবা আদিত্যের হাতের সাথে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে নিল। আদিত্য আস্তে আস্তে আদিবার মাথাটা ধরে রাখল। 30 মিনিট জার্নি করার পর পাশে একটা সিট খালি হলে আদিত্য বসে থেকে আদিবার মাথায় হাত দিয়ে রাখল। বাস থামলে আদিবাকে আর রাইসাকে ডাক দিল। দুইজন উঠে আদিত্য বলল। এই আমরা চলে এসেছি, চলো। আদিবার হাত ধরে নামিয়ে নিতে লাগলো। তারপর আদিত্য একটা গাড়ি নিয়ে 3 জন হোটেলে চলে গেল। রাইসার সাথে আদিবা চলে গেল। আদিত্যর রুমে ফোনটা চার্জে দিয়ে গোসল করতে চলে গেল। ওর ফ্রেন্ড অনেক কথা জিজ্ঞেস করলে আদিত্য রেগে সবাইকে চুপ থাকতে বলে। আদিত্য গোসল করে এসেছে, রাইসাকে কল দিল। হ্যাঁ আদিত্য বল। তোর আপুর কোটি ওরা ঠিক করে দিয়েছে। তুই আদিবা আপুর সাথে দেখা করবি না? ধ্যাত, ওর সাথে কেন আমি দেখা করতে যাব? শোন, আমাকে না আজ বের হতে হবে। আমার গার্লফ্রেন্ডের অবস্থা ভালো না, ওকে ওকে হাসপাতালে নিয়ে গেছে। আমি এখনই রওনা দিব। বলিস কি, তোর দাদিমা অসুস্থ হয়ে গেছে? তুই আর দেরি করিস না, এখনই রওনা দে। হুম। আদিত্য ফোনটা কেটে দিয়ে ব্যাগ গুছিয়ে সোজা হোটেল থেকে বের হয়। আদিত্য বাসের টিকিট কেটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। 4 ঘন্টা জার্নি করে সোজা হাসপাতালে চলে যায়। গিয়ে দেখে ওর আব্বু আম্মু বসে আছে। আদিত্য পাগলের মতো ছুটে গিয়ে বলল। আমার গার্লফ্রেন্ড কেমন আছে? আর তুমি আমাকে তখন কেন বলো নাই? আকাশ ভাইয়া না বলে তো আমি জানতেই পারতাম না। তুই শান্ত হ, এখন তোর গার্লফ্রেন্ড অনেকটাই ভালো আছে। আর এই টেনশন করবি যে নেই, বলতে চাইনি কথাটা। আকাশ আবার তোকে কেন যে বলে দিল? আচ্ছা, তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা কর। আদিত্য ব্যাগটা ওর আম্মুর কাছে রেখে সোজা ওর দাদিমার কেবিনে ঢুকে পড়ল। ও, আপনাদের বলতে ভুলে গেছি, আদিত্য গার্লফ্রেন্ড হলো তার দাদিমা। ওর দাদিমাকে ও ছোট থেকেই গার্লফ্রেন্ড বলে ডাকে। আদিত্য ওর দাদিমার কাছে বসে ওর দাদিমার হাতে হাত রাখতেই চোখ খুলে বলল। বয়ফ্রেন্ড তুমি এইখানে? তুমি অসুস্থ আমাকে কেউ একবার বললেও না। তোমরা কেউ আমাকে ভালোবাসো না। আমি তোমাদের সাথে কথাই বলবো না। আদিত্য কান্না সুরে কথাগুলো বলতে লাগলো। দাদিমা আদিত্যকে শান্ত করে বলল। দেখো দাদুভাই, এইভাবে যদি কান্না করো তাহলে কিন্তু আমিও কান্না করব তোমার সাথে, বলে দিলাম।
ওকে ওকে, কান্না করবো না। তা এখন বলো, তোমার হঠাৎ করে এত অসুস্থ হয়ে গেলে কেন? তুমি কি দাদুকে নিয়ে আরো বেশি চিন্তা করেছিলে নাকি? আমার মনে হয় তুমি এখনো দাদুকে নিয়েই ভাবো, তা চিন্তা করে এমন অবস্থা হয়ে গেছে। তোমাকে আমি কতবার বুঝিয়েছি এসব চিন্তা করো না, তাও তুমি সেই একই কাজ করে যাচ্ছ। সে আমাদের সাথে অন্যায় করলে কি হবে? উনি যে আমার স্বামী, আমি তাকে ভালোবাসি। উনি হয়তো তার স্ত্রী সন্তানদের নিয়ে সুখে আছে, আমি চাই উনি সুখে থাক। কিন্তু আমার মৃত্যুর আগে আমি একবার ওনাকে দেখে মরে যেতে চাই। ওনার সেই হাসিটা দেখতে চাই, কিন্তু আমার সম্পূর্ণ ধারণা ভুল। সে আমাদের আদিত্য ওর দাদিমা আর কিছু বলতে যাবে তার আগেই আদিত্য ওর দাদিমাকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা দাদিমা, তুমি কি আমাকে দাদুর ঠিকানা দিতে পারবে? আমি একবার চেষ্টা করতে চাই দাদুর সাথে দেখা করে তোমার স্বপ্নটা পূরণ করতে। আদিত্যের দাদিমা আদিত্যের কপালে চুমু দিয়ে খুশিতেই তার চোখে পানি চলে আসলো। আদিত্যের দাদিমা আদিত্যের দিকে তাকিয়ে বলল, তোমাকে এত কষ্ট করতে হবে না, তোমার ছোট চাচু আমাদের এখানে এসেছিল। ছোট চাচু মানে? ঠিক বুঝলাম না। আমি বুঝিয়ে বলছি, আগে আমাকে এক গ্লাস পানি দাও তো, আমার অনেক পানি পিপাসা লেগেছে। আদিত্য ওর দাদিমাকে গ্লাসে পানি ঢেলে দিয়ে খাওয়াই দিল। গ্লাসটা রেখে বলল, আকাশ দাদু ভাই যে মেয়েটাকে ভালোবাসে সেই মেয়েটা আর কেউ না, তোমার দাদুর নাতনি, মানে তার প্রথম পক্ষের মেজ ছেলের মেয়েকে ভালোবাসে। কি বলো? আকাশ ভাইয়া আবার কাউকে ভালোবাসে? কথাটা শুনে মাথার ওপর দিয়ে গেল। আরে এত অবাক হওয়ার কি আছে, ছেলে মানুষ একজনকে ভালোবাসতেই পারে। ওকে, সব বুঝলাম। তারপর কি হলো শুনি। তারপরে কি, আকাশ দাদু ভাই ওই মেয়েটার চাচুর সাথে দেখা করে, কারণ ওই মেয়েটাও চাচুর বাসা থেকে পড়াশোনা করতো। পরে আকাশ তোমার আব্বু আম্মুকে জানায় সে একটা মেয়েকে পছন্দ করে, তাকে বিয়ে করতে চায়। তারপর তোমার আব্বু আম্মু ওদের বাসায় গিয়ে পরিচয় দিতে গিয়ে শুনতে পারে এটা আর কেউ না, তোমার দাদুর মেজ ছেলের মেয়ে। তারপর আবার তোমার চাচু আমাকে দেখতে এসেছিল। তার থেকে তোমার দাদুর কথা শুনে অনেকটা কষ্ট লাগছিল। তোমার দাদু অনেক অসুস্থ, আর আমাকে আজও সে ভালোবাসে, আর সেই তার ভুল বুঝতে পেরেছে। আদিত্য এতক্ষণ অবাক হয়ে তাকিয়েছিল, মনোযোগ সহকারে কথাগুলো শুনছিল। আদিত্যকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে ওর দাদিমা ডাকতে লাগলো। আদিত্য ভাবনার জগৎ থেকে বের হয়ে বলল, বাবা, এত কিছু হয়ে গেছে, আমাকে কেউ কিছু বলেই নাই। যাক গার্লফ্রেন্ড, তুমি তাহলে আমাকে ছেড়ে নিজের আসল প্রেমিকের হাত ধরে চলে যাবে নাকি? তোমার আব্বু তোমার দাদুর উপরে অনেক রাগ অভিমান জমিয়ে রেখেছে। ওই মনে হয় না আকাশকে ওইখানে বিয়ে করাবে, আর আমার সাথে তোমার দাদুর দেখাটা হয়তো আর হবে না। আব্বু অভিমান করার কথা তুমি এত সহজে মেনে নিলে? আব্বু এত সহজে মেনে নিতে কষ্ট হবে, কারণ আব্বু জন্মের পর থেকে নিজের বাবার ভালোবাসা পায়নি। আমি হলে তো কখনো তার মুখ তো দূরের কথা, তার নামও শুনতে চাইতাম না। দাদু ভাই যত যাই হোক না কেন, সে তোমার আব্বুর বাবা, জন্মদাতা পিতা, তার উপর রাগ করে থাকা যায় না। আমি নিশ্চিত দুজন এক হয়ে গেলে নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। তোমার দাদু 6 দিন পর আসবে আমাদের নিয়ে যেতে। বাহ গার্লফ্রেন্ড, তুমি তো তাহলে অনেক খুশি মনে হচ্ছে। যাও ফাজিল ছেড়ে একটা দিমো। আদিত্য অনেক হাসতে লাগলো। আদিত্য তার কিছুক্ষণ টুকটাক কথা বলে বাসায় চলে গেল। আকাশকে দেখে আদিত্য বলল, বাহ ভাইয়া, তুমি তো একটা জিনিস সত্যি। তোমাকে তো সাদাসিধা ছেলে ভেবেছিলাম, কিন্তু সাদাসিধার ভিতরে প্রেমিক নাম্বার 1 বের হলো। আদিত্য কথাটা বলে হাসতে লাগলো। আকাশ রাগী লুক নিয়ে তাকাতেই আদিত্য চুপ হয়ে গেল। আদিত্য আর কিছু না বলে নিজের রুমে চলে গেল। আদিত্য রুমে গিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে সোজা খাটে শুয়ে পড়ল হাত পা ছেড়ে দিয়ে। কয়েক মিনিটের ভিতরেই ঘুমিয়ে গেল। আদিত্যের আম্মু ডাক শুনে ঘুম ভেঙে গেল। আদিত্য চোখ খুলে দেখে সারা রুম অন্ধকার হয়ে গেছে। আদিত্যের আম্মু লাইট জ্বালিয়ে বলল, কি ব্যাপার, আজ এত ঘুমালে? ঘুম থেকে দেখে উঠলেই না। আর বলো না আম্মু, 2 দিন ধরে অনেক জার্নি করেছি। মানে কিসে জার্নি করলে? আদিত্য সাথে সাথেই জিহ্বায় কামড় দিয়ে বলল, আরে আম্মু, শরীরটা অনেক দুর্বল আছে। আচ্ছা আম্মু, আমার না অনেক ক্ষুধা লেগেছে, আমার কিছু খেতে দাও। নিচে আয়। আদিত্য নিচে গেল। আদিত্যকে খাবার খেতে দিলেই আদিত্য অনেকখানি খাবার খায়।
সবাই অবাক হয়ে যায়। আদিত্য খাবার খাওয়া শেষ করতে আকাশ বলল, ব্যাপার কি, তুই কবে থেকে খাবার খাস না রে? মনে হয় কবে থেকে খাবার খাস নি। তুমি কি বলতে চাও? আজ সারাদিন তো খাবার খাইনি, 2টা চিপস খেয়েছিলাম জাস্ট। তোর তো চিপস খাইলে পেট ভরে যায়, আজ আবার কি হলো? যাই হোক, এভাবে খাবার খাওয়া ভালো। আদিত্য আর কিছু বলল না। আদিত্য আবারও হাসপাতালে চলে গেল। সারা রাত ওর দাদিমার সাথে থাকলো। সকালে ও দাদিমাকে নিয়ে বাসায় চলে আসে। ওর দাদিমাকে বাসায় রেখে ও বের হয় বন্ধুদের সাথে আড্ডা দিতে। সবার সাথে অনেকক্ষণ সময় কাটিয়ে দুপুরের দিকে বাসায় ফিরে আসে। এসেছে সবার সাথে খাবার খেতে লাগলো। তখন আদিত্যর ফোন বেজে উঠল। আদিত্য ফোন বের করে দেখে রাইসা কল দিয়েছে। রিসিভ করতেই, আদিত্য, তোর দাদিমাকে কেমন আছে? সরি রে, গতকাল খোঁজ নিতে পারিনি, অনেক ঘুম ধরেছিল তাই সারাদিন ঘুমিয়েছিলাম। বুঝেছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা শোন, আমার কলেজ থেকে লেটার চলে এসেছে। আমি চিটাগং চলে যাব আগামীকাল। বাহ, গুড নিউজ। তাহলে তুই সত্যিই সিলেট আর পড়াশোনা করবি না? আচ্ছা, আমাদের তুই মিস করবি না? অনেক মিস করবো তোদের, বাট ওই ম্যামের জন্য আজ তোদের সবার থেকে এত দূরে চলে যেতে হচ্ছে। তোদের কথা খুব মনে পড়বে, অনেক ভালোবাসি তোদের। তুই তো নতুন ফ্রেন্ড পাবি, তখন হয়তো আমাদের ভুলে যাবি। দোস্ত, ম্যামের সাথে রাগ করে চলে না গেলেও পারতি। আমার কেন যেন মানতে খুব কষ্ট হচ্ছে, সত্যি মানতে পারছি না। গতকালটায় তোর সাথে সে দেখা হবে, আমি ভেবেছিলাম রাগটা কমে গেলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু তুই তো সেই নিজের জেদ নিয়ে থাকলি। যাই হোক, আমাদের ভুলে যাস না কখনো। না রে, কখনো বলবো না। আচ্ছা ভালো থাক, আল্লাহ হাফেজ। কথাটা বলে ফোনটা কেটে দিল। আদিত্য চোখ দিয়ে পানি বের হচ্ছে। ফ্ল্যাশব্যাক। ম্যাম দেখেন, আপনি আমার গুরুজন, আপনার সাথে আমার যায় না। দেখেন, আমাকে ছেড়ে দেন, সবাই কিন্তু দেখছে। রাইমা আদিত্যকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আদিত্য ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আপনার সমস্যা কি? হ্যাঁ, বেহায়ার মতো আমার পিছনে পড়ে আছেন। আরে বাবা, আমাকে একটু শান্তিতে কেন থাকতে দিচ্ছেন না? আপনার জন্য এই কলেজে একটা মেয়ে আমার সাথে মিশতে সাহস পায় না। আমার স্কুল লাইফে যে ফ্রেন্ড আছে শুধু তারাই আমার ফ্রেন্ড, তাছাড়া কারোর সাথে আমি মিশতে পারি না। মিশলে সেই মেয়ের সাথে আপনি ঝামেলা করেন, আমার ওপরে অত্যাচার শুরু করে দেন। আরে বাবা, কেন বুঝতে পারছেন না? আপনাকে আমি ভালোবাসি না, আমি কোনোদিনও বাসবো না। আপনাকে ভালোবাসবো, আমি কোনোদিনও আপনাকে ভালোবাসবো না। আপনার বয়স কি আর আমার বয়স কি? আমি বয়সের কথা বাদ দিলাম, আপনার মতো পাগল মেয়ের সাথে আমি কখনোই চলতে পারবো না। আপনাকে আমি একটা জিনিস কতবার বোঝাবো? আদিত্য আর কিছু বলতে যাবে তখন রাইমা আদিত্যের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারে। পুরো কলেজের ছেলে মেয়ের সামনে আদিত্যকে বলতে লাগলো, আমি তোকে ভালোবাসি বলে তোর অত পাওয়ার এই কলেজে? তুই কি ভাবছিস তোর রেজাল্ট প্রতিবার ভালো কেন আসে? তুই তো গোলাপ পাশ, তোর রে বাপ আমি পাশ করিয়ে দেই। আর তুই কি ভাবছিস তোকে এখানে সবাই ভালোবাসে? কখনোই না। সবাই আমার জন্য তোকে ভালোবাসে, তোকে অত সম্মান করে। তুই আমার জন্য এত পাওয়ারফুল, বুঝতে পারছিস? আর সে আবার আমাকেই অপমান করিস, তাই না? আমি চাইলে তোকে এক মুহূর্তের মধ্যে তোর আসল জায়গা বুঝিয়ে দিতে পারি। আদিত্য কথাগুলো শুনে সবার দিকে তাকালে সবাই মাথা নিচের দিকে করে ফেলে। আদিত্য যেন কিছুক্ষণের মধ্যে থমকে গেল। আদিত্য রাইমার দিকে তাকিয়ে বলল, আমাকে আপনার পাওয়ার দরকার নেই, আমি আপনার এই কলেজে পড়বই না, আমি অন্য কলেজে পড়বো। আর সব থেকে ফার্স্ট বয় হয়ে দেখাবো। আমি ভালো কিছু করে দেখিয়ে সেই দিন আপনার সামনে আসবো, আর আপনাকে দেখিয়ে দিব আপনার সাহায্য ছাড়া আমি আমার রেজাল্ট ভালো করতে পেরেছি। আপনার দয়ায় আমি বাঁচবো। আপনি ভাবলেন কি করে? আদিত্য হঠাৎ আকাশের কণ্ঠ পেয়ে ভাবনার জগৎ থেকে ফিরে আসে। আদিত্য আকাশের দিকে তাকিয়ে বলল, ভাইয়া কিছু বলবে? হ্যাঁ, আমি ভাবছিলাম তুই যখন কলেজে চেঞ্জ করেছিস, তার থেকে লন্ডন থেকে পড়াশোনা তো করতে পারিস। না ভাইয়া, দেশের বাইরে যাব না, আমি দেশে থেকেই পড়াশোনা করতে চাই। যেইটা তোর ইচ্ছে। আমার ফ্রেন্ড রে ভাই 7 সপ্তাহ পর লন্ডন চলে যাবে, তাই বলছিলাম তুই পারলে ওর সাথে পড়াশোনা করতে চলে যেতে পারিস। ওইখানে অনেক ভালো সুযোগ সুবিধা আছে। কিন্তু ভাইয়া। আরে সমস্যা নাই, তুই যদি পড়িস তাহলে আমি ব্যবস্থা করে দিতে পারি। না,
এমনিতেই অনেক দূরে যাবে পড়তে, সেখানে আবার দেশের বাইরে পাঠাবো? না না, থাক, দেশে থেকেই পড়াশোনা করুক। আমার কোলের ছেলে আমার কোলেই থাক। এমনিতেই এত দূরে যাবে, সেটাই ভাবতে কষ্ট হচ্ছে। আম্মু এইসব ভেবে লাভ নেই, এমনিতে তো অনেক দূরে যাচ্ছে, তার থেকে ওইখানেই ভালো হবে। আচ্ছা ভাইয়া থাক, এমন তাও বাসায় আসতে পারবো, ওই রকম অনেক সমস্যা। আর তুমি তো বিয়ে করতে চাচ্ছ, সেখানে আমি বিয়েতে থাকতে পারবো না, সেটা তো হবে না। তাই আমি দেশে থেকে পড়াশোনা করব। আচ্ছা শোনো, আমি এখন রুমে যাচ্ছি, সকালে আমাকে ডেকে দিও। আদিত্য রুমে চলে গেল। রুমে গিয়ে হঠাৎ হাতের দিকে তাকালেই আদিবার কথা মনে পড়ে গেল। আদিত্য নিজের মাথা থেকে এইসব চিন্তা ঝেড়ে ফেলে দিল। আদিত্য এখন একটাই লক্ষ্য, তাকে ভালো রেজাল্ট করতে হবে। আদিত্য এইসব চিন্তা করতে করতেই ঘুমিয়ে গেল। সকালে আদিত্যের আম্মুর ডাকে আদিত্যর ঘুম ভেঙে গেল। আদিত্য ওর আম্মুকে খাটে বসিয়ে কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। আদিত্যর আম্মু আদিত্যর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আজকেই চলে যাবেই? আম্মু কত বাজে? 8:30-এ বের হব। 7:40 বাজে। ওতে ফ্রেশ হয়ে নে, ওতে খেয়ে তারপর ধীরে সুস্থে বের হ। তোর ভাইয়া তো তোকে রেখে আসবে বাস স্ট্যান্ডে। ওকে আম্মু। আদিত্য ওর আম্মুর কোল থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। আদিত্য ওর আম্মুর কোল থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। আদিত্যর আম্মু নিচে চলে গেল। আদিত্য ফ্রেশ হয়ে ব্যাগ গোছানো দেখে বুঝতে বাকি রইল না ওর আম্মু গুছিয়ে রেখে দিয়েছে। আদিত্য নিচে গিয়ে ওর দাদিমার পাশে বসতেই ওর দাদিমা আদিত্যকে বলতে লাগলো, আজ চলে যেতে হবে, কয়েকদিন পরে গেলে হতো না? না গার্লফ্রেন্ড, এখন যেতে হবে। আর এখন গেলে একেবারে ভাইয়ের বিয়ের সময় আসবো। তোমার দাদুর সাথে তো দেখা করতেও পারবে না, তার আগেই চলে যাচ্ছ। সমস্যা নেই গার্লফ্রেন্ড, পরের বার আসলে একেবারে দেখা করব। আর একটা জিনিস কিন্তু ভালোই হলো, আমার গার্লফ্রেন্ড তার রিয়েল বয়ফ্রেন্ড পেতে চাচ্ছে। আমার কপালটা পড়লো। আদিত্যর কথা শুনে সবাই হাসতে লাগলো। দাদিমা আদিত্যকে মারতে লাগলো আর বলতে লাগলো, ফাজিল, আমার বয়ফ্রেন্ড না, আমার স্বামী হয়। আর কপাল পোড়াবে কেন? তোমার ভাইয়ের বিয়ে হয়ে গেলে ভাবছি তোমার বিয়ে দিয়ে দিব। দাদিমা কি যে বলো না, ওর বিয়ে দেরি আছে, ওকে এখন বিয়ে করানো যাবে না। বিয়ে করালে আম্মু আঁচল ধরে থাকবে, পরে ওর বউ ওকে রেখে চলে যাবে। ভাইয়া বেশি হয়ে যাচ্ছে কিন্তু, তুমি কি বলতে চাচ্ছ? হ্যাঁ আম্মু, আমি কিন্তু তোমার ছেলেকে খুন করে ফেলবো। ও সবসময় আমাকে এই কথা বলে, আর আমাকে খালি বলবে আমি নাকি প্রেম করতে পারবো না এই জন্মেও। ঠিক তো বলছি। আকাশ, আদিত্যের সাথে একদম ফাজলামি বন্ধ কর। আমার ছেলেটা চলে যাবে সেই টেনশনে ভালো লাগছে না, আর তুই সেই তখন থেকেই ওর পেছনে লেগে আছিস। যাক বাবা, আমি কি করলাম? সত্যি বললেও সমস্যা? ধুর, আমি চুপ করে থাকি। আদিত্য উঠে গিয়ে ওর আম্মুকে পিছন থেকে জড়িয়ে ধরে। আদিত্য ওর আম্মুকে বলল, আম্মু, আমার না তোমায় কিছু কথা বলা ছিল। কি কথা বল? আদিত্য কিছুক্ষণ ভেবে বলল, না কিছু না। আচ্ছা আম্মু, সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি খাবার দাও, ক্ষুধা লেগেছে। আচ্ছা বস। আদিত্য বলতেই ওর আম্মুকে খাওয়াই দিতে লাগলো। আদিত্যর আম্মু ওকে খাওয়াই দিচ্ছে আর কান্না করতে লাগলো। আদিত্য কান্না করা দেখে বলল, উফ, আম্মু এই জিনিসটা ভালো লাগে না। যতবার আমি এখানে এসেছি ততবার তুমি খালি কান্না করো, আমার এইটা ভালো লাগে না। আর আসবো না, দেখো তোমার কান্না সহ্য হয় না, কেন বোঝো না তুমি? আদিত্যর আম্মু তার চোখ মুছে বলল, কই কান্না করছি আমি? হ্যাঁ, কান্না করছি না আমি, চোখে কিছু যেন পড়েছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ দেখছি কে কান্না করেছে আর কার চোখে কি পড়েছে জানা আছে। আচ্ছা আব্বু কোথায় আম্মু? রুমে আছে। আর খাবো না, আব্বুর সাথে দেখা করে আসি। আদিত্য পানি খেয়ে ওর আব্বুর রুমে চলে গেল। আদিত্য ভয়ে ভয়ে দরজা থেকেই বলল, আব্বু আসবো? আসো। আব্বু আমি চলে যাচ্ছি। ওকে, সাবধানে যাও। আর শোনো, কোনো সমস্যা হলে আমাকে জানিও। আর হ্যাঁ শোনো, জি বলেন। ভালো করে পড়াশোনা করো, আর পড়াশোনায় ফাঁকিবাজি করো না। জি আচ্ছা, আমি তাহলে আসি। আদিত্য রুম থেকে বের হয়ে গেল। আদিত্যর আব্বু কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলো। আদিত্যর আম্মু বলল, কথা বলছস? আদিত্য রুমে চলে গেল। রুমে গিয়ে ব্যাগ নিয়ে নিচে আসলো। ওর দাদিমাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিল।
ওর দাদিমা অনেক কান্না করতে লাগলো। সাথে ওর আম্মু আদিত্যর আম্মুর কপালে চুমু দিয়ে দুজনকে সান্ত্বনা দিয়ে বের হলো। আকাশ আর আদিত্য গাড়িতে উঠে বসলো। দুজন গাড়িতেই বসে আছে। আদিত্যকে চুপ থাকতে দেখে আকাশ বলল, ওকে ভাইয়া, চিন্তা করো না, আমি এবার সব থেকে বেস্ট নাম্বার করে দেখাবো। আমি গিয়ে ভালো করে পড়াশোনা করব। আর ঘন ঘন বাসায় আসবো না, আম্মু থেকে দূরে থাকবো। আম্মুর সাথে কথা বলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। বুঝেছি। তুই ফোন কল কম দিবি এখন থেকে। আর হ্যাঁ, দুষ্টু ছেলে মেয়েদের সাথে মিশবি না বলে দিলাম। ওকে ভাইয়া। আচ্ছা ভাইয়া, তোমাদের বিয়ে কবে? আর ভাবিকে কেমন দেখতে, দেখালেও তো না। 1 মাস পর বিয়েটা করে ফেলতে চাচ্ছি, কারণ তোর ভাবি অনেক প্যারা দিচ্ছে। আর তোর ভাবিকে সামনে থেকে দেখিস। তুমি প্রেম করতে, কিন্তু আমাকে কখনো বলো নাই। বাহ, তুমি একটা জিনিস। যাই হোক ভাইয়া। জিনিস বলে কিছুই না, আমি জাস্ট পছন্দ করেছি। তোর ভাবিও আমাকে লুকিয়ে দেখতো। আমি ভেবেছিলাম একতরফা ভালোবাসা হবে। পরে যখন অন্য কোথাও বিয়ে হওয়ার আগে আমি ওর চাচ্চুর সাথে দেখা করি, বিয়ের প্রস্তাব দিয়ে দেই, নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো হতে দেখবো, এইটা কখনোই সম্ভব না। তোমার সাহস আছে বলতে হবে। আমি আব্বুর ছেলে, তোর মতো মায়ের আঁচল ধরে ঘুরি না। ভাইয়া বেশি বেশি করো না, বলে দিলাম। আচ্ছা ভাইয়া, এটা কথা বলবো? বল। ভাইয়া কীভাবে যে বলবো বুঝতে পারছি না। আচ্ছা থাক ভাইয়া, চলে এসেছি আমি। গাড়ি থামতে আদিত্য আর আকাশ দুজন নেমে গেল। আদিত্যকে ট্রেনে তুলে দিয়ে আকাশ অনেকক্ষণ স্টেশনের উপর দাঁড়িয়ে চলে যাওয়া দেখতে লাগলো। আদিত্যকে আকাশকে টাটা দিতে লাগলো। আদিত্য ট্রেনের ভিতরে বসে থেকেই বাইরের দৃশ্য দেখতে লাগলো। তখন আদিত্য কেবিনে একটা মেয়ে ঢুকে বলল, এই আপনি আমার কেবিনে কি করেন? মানে এইটা আমার কেবিন, আপনার কেবিন মানে? কি শেষমেশ একটা ছেলের সাথে একই কেবিনে? দূর, আজ কপালটাই খারাপ, সকাল থেকে একটা সমস্যার মধ্যেই আছি। আদিত্য রাত্রির কথায় কান না দিয়ে বাহিরের দিকে তাকিয়ে দৃশ্য দেখতে লাগলো। রাত্রি অন্য পাশে বসে বইয়ের দিকে নজর দিতে লাগলো। আদিত্য ব্যাগ থেকে চিপস বের করলো। রাত্রির দিকে তাকিয়ে বলল, আপু চিপস খাবেন? তুমি কি কিডন্যাপার নাকি? চিপস খাওয়ার পরে অজ্ঞান করে আমার থেকে সব হাত দিয়ে নিবে নাকি? দেখে তো ভদ্র ঘরের ছেলেই মনে হয়। আপু আপনাকে বলা ভুল হয়েছে, ক্ষমা করেন। আদিত্য একটা চিপস খুলে খেতে লাগলো। রাত্রি আর চোখে আদিত্যের দিকে তাকালো। বলল, কি ব্যাপার, আমার দিকে তাকিয়ে কি দেখেন? আমার পেট খারাপ হবে, তার থেকে এই প্যাকেটটা নিয়ে খান। কই তাকাইছি, আর আমার কাছে চিপস আছে। রাত্রি ওর ব্যাগ থেকে চিপস বের করে খেতে লাগলো। অনেকক্ষণ দুজন খেতে খেতে হঠাৎ করে রাত্রি বলল, আপনার নাম কি? কোথায় যাবেন? জি, আমার নাম আদিত্য রহমান, আমি চট্টগ্রাম যাব। আপনার নাম কি? আমার নাম রাত্রি চৌধুরী, আমিও তো চট্টগ্রামেই যাব। চট্টগ্রাম ঘুরতে যাচ্ছেন নাকি? না, পড়াশোনার জন্য যাচ্ছি। ও আমি। আদিত্য আর রাত্রি দুইজন এক এক করে কথা বলতে লাগলো। রাত্রি আদিত্যকে বলল, যাক, ভালোই হলো, আমরা দুজন তাহলে একই ক্লাসের ক্লাসমেট। জি। আচ্ছা, আপনি মনে হয় কথা বলতে খুব ভালোবাসেন, তাই না? হ্যাঁ, তুমি কিভাবে বুঝলে? আর ওই, আমি তোমার ক্লাসমেট, আর তুমি আমাকে আপনি আপনি করছো কেন? আমার নাম ধরে ডাকবে, আপু বলবে না। ওকে। তা বলে না, তুমি কিভাবে বুঝলে আমি কথা বলতে ভালোবাসি? আপনার সরি, মানে তোমার কথা বলার ধরন দেখেই বুঝলাম। ও আচ্ছা। এভাবেই দুজন টুকটাক কথা বলতে লাগলো। দুপুরের দিকে খাবার খেয়ে দুজন আবারও গল্প করতে লাগলো। আস্তে আস্তে দুজনের ভিতরে অনেকটা ভালো সম্পর্ক হয়ে গেল। সকাল 6টায় ট্রেন থেকে দুজন একসাথে নেমে গেল। আদিত্য রাত্রিকে একটা গাড়ি ঠিক করে দিয়ে ও নিজে আর একটা গাড়ি নিয়ে চলে গেল। আদিত্য ওর পরিচিত একটা ফ্রেন্ডকে কল দিল। ওর ফ্রেন্ড বলা জায়গাতে চলে গেল। আদিত্য ওর বন্ধুদের দেখে জড়িয়ে ধরল। কেমন আছোস? শোন, তোর কথা মতো বাসা ভাড়া করেছি, বাট একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? আসলে আদিত্য একদিনের ভেতরে বাসা খুঁজছে। একটা বাসা পাইছে, বাট ওই বাসাতে
একজনের সাথে রুম শেয়ার করে থাকতে হবে। ও আচ্ছা, ওকে, সমস্যা নেই। ওয়েট, আমার কথাটা পুরো শোন। আসলে তোর সাথে যে থাকবে সে একটা মেয়ে। কি পাগল হয়ে গেছিস নাকি? আমি একটা মেয়ের সাথে রুম শেয়ার করে থাকবো? আরে চিল্লায় উঠিস না, আমার কথা শোন। মেয়েটি আর কেউ না, আমার ফ্রেন্ড। ওর থাকার জায়গা নেই, আর ব্যাচেলার ভাড়া কোথাও দেয় না। তাই উপায় না পেয়ে তোদের দুজনকে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে থাকতে হবে। ওই মনে হয় এখন আসবে। আমাকে মেরেই ফেলবে আব্বু আম্মু জানলে। আরে আকাশ ভাইয়ের সাথে আমি আগেই কথা বলছি, একটা মাস ওর সাথে থাক একটু কষ্ট করে। আমাদের ম্যাচের একটা ছেলে চলে যাবে, তখন তুই আসিস। এখন প্লিজ মেনে নিয়ে থাক। তাই বলে একটা মেয়ের সাথে? আর ওই মেয়েটা জানে তুই এই বুদ্ধি পাকিয়ে রেখেছিস? আরে ওকে আমি বুঝিয়ে বলেছি, ওই কিছু শর্ত দিয়েছে, ওইগুলো মানলেই হবে। আর আমি তোকে তো চিনি, তাই রাজি হয়ে গেছি। আদিত্য কিছু বলতে যাবে তখন পিছন থেকে কেউ একজন বলে উঠল, রাফি। তুই তাহলে চলে এসেছিস? রাফি রাত্রির কাছে গেলে আদিত্য পিছনের দিকে তাকালো। আদিত্য রাত্রিকে দেখে বলল, তুমি এখানে? তুমি এখানে কি করো? তোরা একজন আরেকজনকে চিনিস নাকি? হ্যাঁ, ট্রেনে পরিচয় হয়েছে। ওই তো আমাদের ক্লাসমেট। সাথে তোর রুমমেট। কি আদিত্য আমার সাথে থাকবে? তুমি আমার রুমমেট? তাহলে তো ভালোই হইল। এখন তোরা দুজন চল। একটা সিএনজি নিয়ে তিনজন চলে গেল। বাসায় গিয়ে রাফি দুজনকে দেখিয়ে দিয়ে চলে গেল। আদিত্যর রাগ হতে লাগলো, বাট নিজের রাগ কন্ট্রোল করে দিল। আদিত্য তারপর দুইজন একসাথে রুমটা ভালো করে সাজিয়ে নিল। রাত্রি নিচে বিছানা করে নিল, আর আদিত্য এক পাশে বিছানা করে নিল। আদিত্য শুয়ে পড়তেই ওর ভাইয়া কল দিল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আদিত্য, তোর খাট আগামীকাল চলে যাবে, আর মেয়েটার সাথে অ্যাডজাস্ট করে নে। মেয়েটা আমাদের চাচাতো বোন হয়। মানে কেমন চাচাতো বোন? ছোট চাচ্চুর মেয়ে এইটা। ওর কাছে ফোনটা দে। রাত্রি, তোমার সাথে আমার ভাইয়া কথা বলবে। রাত্রি ফোনটা নিয়ে কথা বলতে লাগলো। আদিত্য ভ্যাবাচাকা খেয়ে গেল। রাত্রি কথা শেষ করে আদিত্যকে গিয়ে বলল, যাক ভালো হলো, তুমি যে আমার চাচাতো ভাই। এখন আর কোনো সমস্যাই থাকলো না। আচ্ছা থাকো, আমি ফ্রেশ হয়ে খাবার ব্যবস্থা করি গা। আদিত্য উঠে ফ্রেশ হয়ে এসেছে, বাইরে চলে গেল। বাহির থেকে খাবার কিনে চলে আসলো। রুমে এসে দেখে রাত্রি কান্না করছে। আদিত্য রাত্রিকে বলল, আরে আমি তো খাবার কিনে নিয়ে এসেছি, এত কাজ করে আবার রান্না করছো কেন? কিনে নিয়ে আসবে আগে বলবে না? আমি তো ভেবেছিলাম তুমি একাই খেয়ে চলে আসবে। আমাকে কি তোমার বেইমান মনে হয় নাকি? আরে না, কি যে বলো না। আচ্ছা তুমি খাবারটা রাখো, ওইগুলো দুপুরে খাইলেই হবে। বাট তুমি এত কিছু কই পেরে? আমার যে আম্মু আমার ব্যাগ সব তুলে দিয়েছে, এখন 2 বেলা রান্না করে খাওয়া যাবে। আগামীকাল বাজার করে নিয়ে আসতে হবে। আর আকাশ ভাইয়া তো আমাদের জন্য খাট পাঠিয়ে দেবে। 2টা টেবিল চেয়ার সব আগামীকাল দিয়ে যাবে। ভাইয়া আমাকে সব আগেই ঠিক করে রেখেছে, আমাকে একবার বলেও নাই। আমাকে তো বলে নাই তুমি থাকবে, আমাকে জাস্ট বলেছে তোমাদের সব কিছু পাঠিয়ে দিব। আমি ভেবেছিলাম তুমি ভাইয়ার বন্ধু হবে হয়তো। ও আচ্ছা, খাবারটা খেয়ে নাও, বাকিটা আমি দেখে নিয়েছি। দূর, তুমি পারবে কি? আমি মোটামুটি সব পারি, আম্মুর থেকে সব শিখেছি। তুমি যাও, খেয়ে নাও। রাত্রি খেয়ে চলে গেল। আদিত্য রান্না করতে লাগলো। রান্না শেষ করে আদিত্য একপাশে রেখে বিছানা উপরে শুয়ে থেকে ফোন টিপতে লাগলো। রাত্রি আর চোখে আদিত্যকে দেখতে লাগলো। আদিত্য ফোনটা রেখে রাত্রিকে বলল, রাত্রি তুমি কি বের হবে? আমি এখন বের হব, নতুন জায়গায় একটু ঘুরে সব চেনে নেওয়া ভালো। ওকে, আমিও যাব, আমি রেডি হয়ে আসছি। রাত্রি চলে গেল। আদিত্য ফেসবুকিং করতে লাগলো। হঠাৎ করে আইডিটা ডিসেবল হয়ে গেল। আদিত্য ভ্যাবাচাকা খেয়ে গেল। গুছাই, কয়েকদিন ধরে আমার সাথে কি যে হচ্ছে না, ফেসবুকটাও নষ্ট হয়ে গেল। থুর, ফেসবুকেই যাব না। আদিত্য রাগ করে ফেসবুক মেসেঞ্জার ডিলিট করে দিল।
রাত্রি আসলে ফোনটা রেখে দিয়ে দুইজন বের হলো, সারাদিন ঘোরাঘুরি করলো। সন্ধ্যার দিকে আদিত্য আর রাত্রি বাসায় চলে আসলো। এসে দুজন ফ্রেশ হয়ে পড়তে বসলো। দুজন পড়া শেষ করে হালকা খাবার খেয়ে দুজন ঘুমিয়ে গেল। সকালে সব জিনিসপত্র আসলো। আদিত্য ও রাত্রি দুজন মিলে সব কিছু গোছাতে লাগলো। সারাদিন সব গোছাতেই দুপুর হয়ে যায়। গুছিয়ে দুইজন খাটের উপর ধপাস করে শুয়ে পড়ে। আদিত্য সাথে সাথে লাফ দিয়ে উঠে পড়ে। কি হলো? এভাবে লাফ দিয়ে উঠলে কেন? আচ্ছা, ভাইয়ার 2টা খাট পাঠানোর কথা ছিল না? একটা খাট কেন পাঠালো? এখন তুমি শুইবা নাকি আমি শুইব? আচ্ছা, তুমি কি বোকা নাকি? 2টা খাট কিভাবে পাঠাতো? সবাই জানে আমরা স্বামী স্ত্রী। এখন যদি 2টা খাট পাঠাই সবাই সন্দেহ করবে। বাড়িওয়ালা জানলেই না লাথি মেরে বের করে দিবে। তো এখন কে নিচে ঘুমাবে? দুইজন একসাথেই ঘুমাবো। মধ্যে কোলবালিশ থাকবে আর সাথে বর্ডার দেওয়া থাকবে। অসম্ভব। ধুর, তুমি খাটে শুয়ে থাকো, আমি তোমার সাথে ঘুমাতে পারবো না। তুমি যতই চাচাতো বোন হও না কেন, তুমি বড়, আমিও বড় হয়েছি। আমি আমার সমস্যা হচ্ছেই না, তোমার এত সমস্যা, তাহলে তুমি নিচে গিয়ে ঘুমাবে। দরকার হলে তাই করব। বাহিরে চলে গেল আদিত্য। বাহির থেকে একটা পাটি কিনে নিয়ে আসলো। বাসায় এসে পাটির উপরে একপাশে বিছানা করে রেখে দিল। দুজন বই পড়তে লাগলো টেবিলে বসে। পড়া শেষ করে দুজন খাবার খেয়ে ঘুমিয়ে যায়। সকালে উঠে দুজন কলেজে চলে যায়। এভাবেই 1 মাস কেটে গেল। এই 1 মাসের ভিতরে রাত্রি আদিত্যকে ভালোবেসে ফেলে। রাত্রি আদিত্যর খুব কেয়ার করে। আজ ছুটির দিন, আদিত্য ঘুমিয়ে আছে। রাত্রি আস্তে আস্তে করে আদিত্যর কাছে যেতে লাগলো। আদিত্য বুকের মাথা দিয়ে শুয়ে থাকতে লাগলো। আদিত্য বুকের উপর ভারী কিছুর অনুভব করতে লাফ দিয়ে উঠে পড়ে। আদিত্য রাত্রিকে দেখে বলল, এই তুমি এখানে কি করছো? সরি, ঘুমের ভিতর তোমার এখানে পড়ে গেছি। ও আচ্ছা, ওঠো, ব্যথা পাও নাই তো? না, আচ্ছা তুমি ঘুমাও। আদিত্য আবার ঘুমোতে যাবে, রাত্রি উঠে পড়ল। তখন রাত্রির ফোনে কল আসলো। রাত্রি কিছুক্ষণ কথা বলে আদিত্যর কাছে এসে বলল, আদিত্য বাসায় যাবে না? না, কেন? 7 সপ্তাহ তো ছুটিই আছে, চলো বাসায় যাই। আর তোমার কয়েকটা পিক দাও তো, বাসায় গিয়ে সবাইকে দেখাতে হবে। তোমাকে দেখার জন্য সবাই পাগল হয়ে গেছে। আদিত্য কিছু বলার আগেই রাত্রি আদিত্যর পাশে বসে কয়েকটা ছবি উঠালো। আদিত্য কিছু বলল না। এই খবর দাও, কাউকে পিক দেখাবে না। আমি একেবারে সবার সাথে দেখা করব, একটু সবাইকে চমকে দেব। আর আমাদের সামনের পরীক্ষা শেষ করে তুমি আর আমি একসাথে যাব, সবাইকে চমকিয়ে দেব। ওকে? ওকে, এটা ভালো বুদ্ধি। আচ্ছা, তাহলে আমিও এই সপ্তাহে যাব না। আর ভাইয়ার বিয়ে তো তুমি গেলে বিয়ের ডেট ফেলবে। ভাইয়ের সাথে কথা বলেছি আমি, পরীক্ষা শেষে আমি চলে যাব। আর এখন আমাকে আরো ভালো করে পড়তে হবে। আচ্ছা থাকো, আমাকে ঘুমাতে দাও। আদিত্য আবার ঘুমিয়ে গেল। আদিত্য ঘুমোতে দেখে রাত্রি আস্তে আস্তে করে আদিত্যের বুকের উপরে মাথা দিয়ে পিক তুলে নিল। আদিত্য 12টার দিকে ঘুম ভাঙলে উঠে বলল, উফ, অনেক মাথা ব্যথা করছে এখন। না খেয়ে তো ঘুমালেই মাথা ব্যথা তো করবেই। যাও, উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও। আমার কাছে দাও, আমি দিয়ে দিই। তুমি তেল দেওয়া পারো নাকি? হ্যাঁ, আমি সব পারি। আম্মুকে অনেকবার তেল দিয়ে দিয়েছি তো। তোমার বউ অনেক ভাগ্যবতী হবে তোমার মতো স্বামী পেয়ে। হুট করে বউয়ের কথা শুনতেই আদিবার মুখটা চোখের সামনে ভেসে উঠল। আদিত্য কেন জানি আদিবাকে মিস করতে লাগলো। নিজের অজান্তে আদিবার প্রতি অন্যরকম ফিলিংস কাজ করতে লাগলো। আদিত্যকে ভাবতে দেখে রাত্রি বলল, কি ভাবো এত? কই কিছু না তো। আদিত্য রাত্রিকে চুলে তেল দিয়ে দিতে লাগলো। রাত্রি আদিত্যর স্পর্শগুলো অনুভব করতে লাগলো চোখ বন্ধ করে। রাত্রিকে তেল দিয়ে হাত ধুয়ে এসেছে, খাবার খেয়ে নিল, তারপর পড়তে বসলো। রাত্রি এসেছে, আদিত্যের মাথা টিপে দিতে লাগলো। আদিত্য কিছু বলল না, কারণ মাথা ব্যথা করলে রাত্রি সবসময় এভাবেই টিপে দেয়। তোমার বর অনেক ভাগ্যবান হবে, তোমার হাতে একটা জাদু আছে। তাই নাকি? ও হ্যাঁ, শোনো, আমি আগামীকাল ম্যাচে চলে যাব।
আর মহিলা হোস্টেলে 2টা সিট খালি হয়েছে, তুমিও তাহলে সেখানে চলে যেও। হুম, আমি আর 3 দিন পর যাব, বাট তোমাকে অনেক মিস করব। মিস করার কি আছে? কোনো সমস্যা হলে আমাকে ফোন দিও, আমি চলে আসব তোমাকে সাহায্য করতে। হুম। হুট করে রাত্রি মনটা খারাপ হয়ে গেল। আদিত্য রাত্রিকে ধরে খাটে বসিয়ে দিয়ে বলল, দেখো, তোমার চিন্তা কোনো কারণ নেই। সবাই জানে তুমি আমার স্ত্রী, শুধু আমাদের কাছে ফ্রেন্ডরা জানে তুমি আমার বোন হও। সো সবাই তোমাকে ভয় পায় আমার স্ত্রীর জন্য, তাই এত টেনশন নিও না। আচ্ছা আদিত্য, একটা কথা বলবো। রাত্রি কিছু বলার আগেই রাফি কল দিল। রাফির সাথে কথা বলা শেষ করে বলল, রাত্রি আমাকে আজ যেতে বললো, তাহলে আমি রেডি হয়ে নিই। কথাটা বলে আদিত্য সব গুছিয়ে নিতে লাগলো। রাত্রি চোখের পানি টলমল করতে লাগলো। আদিত্য রেডি হয়ে রাত্রির থেকে বিদায় নিয়ে চলে গেল। রাত্রি রুমে এসে কান্না করতে লাগলো। আদিত্য যাওয়ার 3 দিন পর রাত্রি বাসা ছেড়ে দিয়ে হোস্টেলে গিয়ে ওঠে। দুজন ক্লাস একসাথে করে, আর সপ্তাহ ছুটি পেলে দুজন ঘুরতে বের হয় প্রতিবারের মতো। এভাবেই আদিত্যর পরীক্ষার সময় চলে আসে। আদিত্য আর রাত্রি ভালো করে পরীক্ষা দিয়ে পরীক্ষার 2 জন শেষ করে গ্রামে বাড়ির দিকে রওনা দেয়। আদিত্য স্টেশনে নামতেই আকাশ কল দেয়। আদিত্য, তুই আর রাত্রি কত দূর আসলি? ভাইয়া, এই তো স্টেশনে নামলাম 2 জন। ও আচ্ছা, তাহলে একটা অটোরিকশা নিয়ে চলে আয়। বাসা কোথায় আমি কি জানি নাকি? এমনি কি অটো নিয়ে যাব? আরে বোকা, দাদু নাম বলে। এই গ্রামে দাদুকে সবাই চেনে, আর রাত্রি তো আছে, ওই সব করবে। আচ্ছা, রাত্রি রাখছে। আদিত্য ফোনটা কেটে রাত্রি পিছন পিছন যেতে লাগলো। একটা অটোরিকশা নিয়ে 2 জন বাড়িতে চলে গেল। রাত্রির সামনে নামিয়ে দিতেই আদিত্য একদম কাদার ভিতরে গিয়ে পা পিছলে খেলো। রাত্রি আর রিক্সাওয়ালা আর পাশে মানুষজন খুব হাসতে লাগলো। আদিত্য রেগে বলল, উফ, হাসি থামবে, এখানে গর্ত কে করেছে? আরে আমার হাত ধরে ওঠো, গর্ত কেউ করে নাই, বৃষ্টির পানিতে এমন হয়েছে। আদিত্য রাত্রির হাত ধরে উঠল। আদিত্য কাদা দিয়ে মুখ ভরে গেছে। টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে গেট দিয়ে ভিতরে ঢুকলো। দরজা খোলা দেখে 2 জন ভিতরে ঢুকে পড়ল। কি ব্যাপার, সদর দরজা খোলা কেন? আরে এটা গ্রাম, যখন যে পারে আসে তাই এটা খোলাই থাকে। আদিত্য আর কিছুটুকু হাঁটতে দেখে ওর আম্মু, দাদিমা, আকাশ ভাইয়া সবাই বসে আছে, সাথে অনেক মানুষ। আদিত্যকে দেখে আকাশ বলল, আম্মু, ভূত ভূত। ভাইয়া, আমি ভূত না। আরে ভাইয়া, ওই ভূত না, ওই আদিত্য। এই কি আদিত্য বাবার এই অবস্থা কেন? আর বলো না আম্মু, আমাদের গেটের সামনে যে গর্ত আছে না, ওইটাতেই পিছলে গিয়ে পড়ে গেছে। আহারে, আমার দাদু ভাইটা দাদু বাড়ি আসতে না আসতে পড়ে গেল। সাথী, তোর ভাইয়াকে রুমে নিয়ে যা। দাদু ভাই, যাও ফ্রে। আদিত্য সবার সাথে পরিচয় হয়ে নিয়ে সাথীর সাথে চলে গেল। একটা রুমের সামনে গেলেই সাথী বলল, ভাইয়া, এটা আপনার রুম। ধন্যবাদ। আদিত্য রুমে গিয়ে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। তারপর ড্রেস চেঞ্জ করে নিচে চলে গেল। নিচে থেকে অনেক মেয়ের হাসাহাসি করার শব্দ পাওয়া যাচ্ছে। আদিত্যকে নিচে যেতে দেখে রাত্রি বলল, ওই তো আদিত্য চলে এসেছে। মাশাআল্লাহ, মেয়ে জামাই তো আমার হিরোদের মতো দেখতে। আদিত্য নিচে নেমে সবাইকে সালাম দিল। কয়েকটা মেয়ে পিছনে ঘুরতেই আদিবা চমকে গেল। সাথে আদিত্য চমকে গেল, বুকের ভিতর ধক করে উঠল। আদিত্য কিছু বলতে যাবে তখন রাত্রির আব্বু এসে আদিত্যকে ধরে সোফায় বসিয়ে দিল। দাদু ভাই, কখন এসেছো? আদিত্য উঠে গম্ভীরভাবে মুখ বানিয়ে বলল, আমার কথা সবাই ভুলে গেছে, গার্লফ্রেন্ডও আমাকে ভুলে গেল। আমি কখন এসেছি, হাতে কতখানি ব্যথা পাইলাম, গার্লফ্রেন্ড একবারও খোঁজ নিল না। এখন এসে বলছে কখন আসলাম। হাতে ব্যথা পাইছো তুমি? দেখি। আমার সোনাটার কি হয়েছে দেখি। আদিত্যের দাদিমা এসেছে, আদিত্যের হাত ধরে দেখতে লাগলো। আদিত্য বলল, তেমন ব্যথা পাইনি, এমনি মজা করলাম। আচ্ছা, আমার ভাবি কোনটা এগুলোর ভিতরে? আদিত্য, সবার সাথে পরিচয় হয়েছে? আদিত্যের বড় চাচি এসেছে, বলল,
এইটা আমাদের আদিত্য বাবু নাকি? মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে তো। এটা তোমার বড় চাচি, ওইটা তোমার বড় চাচু, আর মেজো চাচু বাহিরে গেছে, এখনো আসে নাই। আর ওই যে দেখছো, ওটা তোমার মেজো চাচি, আর এইটা তোমার বড় আপু। এভাবেই এক এক করে বাসার সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। আদিত্য সবাইকে সালাম দিল। আদিবা আদিত্যের ফুফাতো বোন হয়। আদিত্য আদিবাকে সালাম দিয়ে বলল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আদিত্য আর আদিবা কথা বলছিল, তখন পিছন থেকে মেজো চাচি বলল, তাহলে আর কি, রাত্রির আদিত্য আকাশ রূপার একসাথে বিয়ে দিলেই ভালো হবে। মানে আন্টি ঠিক বুঝতে পারলাম না। আদিত্য, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই কথা বলছিলাম না, এইটাই সারপ্রাইজ। সবাই মিলে আমাদের বিয়ে ঠিক করেছে। আদিত্য আদিবার দিকে তাকাতেই আদিবা চলে যেতে লাগলো। আদিত্য ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু, এইসব কি বিয়ে মানে? আমাকে তো একবার বললেও না। কিন্তু আম্মু, আমাকে একবার জানানোর দরকার ছিল না? কেন, তুমি খুশি হও নাই? খুশির ব্যাপার না, আমাকে একবার তো দরকার ছিল জানানো, তাই না? 1 সপ্তাহ পর গায়ে হলো, তারপর বিয়ে, আর আমি কিছুই জানি না। আসলাম ভাইয়ের বিয়ে খেতে, আর সেখানে উল্টো আমার বিয়ে। আরে সমস্যা কি, আমাদের শ্বশুর বাড়ি এক, আমাদের বিয়েও হবে একদিনে। এইতে তো আমার অনেক ভালো লাগছে। আর আদিত্য কিছু বলতে যাবে, তখন দাদিমা বলল, দাদু ভাই, এত রেগে যাচ্ছ কেন? তুমি তো আর কারোর সাথে প্রেম করো নাই, আর এতদিন রাত্রু দাদু ভাইয়ের সাথে থাকছো, তোমার একে অপরকে এত সুন্দর বুঝছো, সেখানে তোমরা দুজন অনেক সুখে থাকবে। দেখো। কিন্তু দাদিমা। আদিত্য কিছু বলতে গিয়ে আর কিছু বলতে পারল না। সবাই এই বিয়েতে অনেক খুশি দেখে আদিত্য আর কিচ্ছু বলল না। আদিত্য সোজা রুমে চলে গেল। বেশ কিছুক্ষণ পর রাত্রি এসেছে। দেখে আদিত্য উপর হয়ে শুয়ে আছে। তখনই রাত্রি আদিত্যের পিঠের উপর শুয়ে পড়ল। আদিত্য চমকে গিয়ে রাত্রিকে সরিয়ে দিতেই রাত্রি আদিত্যকে জড়িয়ে ধরে শুয়ে বলে, ওই এমন করছো কেন? 8 দিন পর তুমি একেবারেই আমার হয়েই যাবে, এখন এত লজ্জা পাও কেন? রাত্রি, আমার উপর থেকে ছড়ো, যখন বিয়ে হবে তখন দেখা যাবে। না না, আমার হবু স্বামীর বুকে আমি শুয়ে থাকবো, তাতে তোমার কি? আদিত্য কিছু বলতে যাবে, তখন দেখে আদিবা দরজা দিয়ে সব দেখছে। আদিত্য কিছু বলবে তার আগেই আদিবা দৌড়ে ছুটে চলে গেল। আদিত্য রাত্রিকে সরিয়ে দিয়ে বলল, উফ, বিরক্তকর। রাত্রি, আমার এসব ভালো লাগে না, প্লিজ বেহায়াপনা করো না, আমার রাগ তোলো না। রাত্রিকে খাটে ফেলে দিয়ে উঠে রুম থেকে বের হলো আদিত্য। আদিত্য আদিবা যেদিকে গেছে ওই দিকে যাচ্ছিল। কারোর সাথে ধাক্কা লাগলো। সরি, আমি দেখতে পাইনি। উফ দেবরজি, এভাবে কেউ হাঁটে? আর একটু হলে তো পড়ে যেতাম। তা এইভাবে কোথায় যাচ্ছ? আপনি আপনি কিভাবে? ঠিক ধরেছ। তা কিভাবে জানলে আমি তোমার ভাবি? আপনি নিজেই তো দেবরজি বলেন। তাই তো। আচ্ছা চলো, ছাদে সবাই আড্ডা দিচ্ছে। আদিত্য কিছু বলতে যাবে, তখন রূপা হাত ধরে নিয়ে যেতে লাগলো। আদিত্য 2 চোখ আদিবাকে খুঁজতে লাগলো। ছাদে গিয়ে আদিত্যকে ধরে ওর চাচাতো ভাই আর বোন ধরে বসালো। ওরা সবাই গানের কলি খেলছিল। আদিত্য দেখলো আদিবা এখানে বসে আছে। ভাইয়া, গানের কলি খেলবে? না, তোমরা খেলো। আদিত্য উঠে গিয়ে ওর দাদিমার পাশে বসলো, আর ওর দাদিমার ওপাশে আদিবা বসে আছে। আদিত্য ওর দাদিমাকে ধরে বলল, গার্লফ্রেন্ড, তুমি দাদুর কাছে বসা বাদ দিয়ে এখানে কি করো? হ্যাঁ, যাও দাদুর কাছে গিয়ে বসো। আদিত্যর কথা শুনে ওর দাদিমাকে ওর চাচাতো বোনেরা ধরে ওর দাদুর পাশে বসিয়ে দিল, আর আদিত্য আদিবার সাথে ঘেঁষে বসলো। আদিত্যের পাশে এসেছে ওর আম্মু, এসে বলল। আদিবা আদিত্যের স্পর্শ পেয়ে কিছুটা কেঁপে উঠতে লাগলো। আদিবা উঠতে যাবে, তখন আদিত্য হাত ধরে ফেলে। সবাই অবাক হয়ে তাকাতেই আদিত্য সাথে সাথে বলে, কোথায় যান? সবাই আড্ডা দিচ্ছে, আপনি বসেন, কোথাও যাওয়া চলবে না। আমার মাথা যন্ত্রণা করছে, আমাকে যেতে হবে। আদিত্য হাত ছেড়ে দিল। আদিবা দৌড়ে চলে গেল। আদিত্য বেশ কিছুক্ষণ থেকে একটা অজুহাত দিয়ে উঠে গেল। রাত্রি ওদের সাথে আড্ডা দিতে লাগলো। আদিত্য উঠে গিয়ে আদিবাকে খুঁজতে লাগলো।
বেশ কিছু দূর যেতেই কান্নার আওয়াজ কানে ভেসে আসতেই আদিত্য ওই রুমে ঢুকে পড়ল। রুমে ঢুকে দেখে আদিবা উপুড় হয়ে কান্না করছে। আদিবা দরজা খোলার শব্দ পেয়ে সাথে সাথে চোখ মুছে ঘুরে তাকাতেই দেখে আদিত্য। কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? মাথা যন্ত্রণা বেশি করছে তাই। ও আচ্ছা, ওয়েট, এখনই সব ব্যথা দূর করে দিচ্ছি। আদিত্য ড্রেসিং টেবিল থেকে তেল নিয়ে আদিবার কাছে গেল। আদিবা বলল, কি করবে? যাও এখান থেকে, কেউ দেখলে খারাপ ভাববে। দেখলে দেখবে, এতে সমস্যা কি? চুপ করে বসে থাকো। আদিবার পাশে বসে মাথায় তেল দিয়ে দিতে লাগলো। তারপর আস্তে করে আদিবাকে কোলে মাথা দিয়ে শুইয়ে দিল। আস্তে আস্তে আদিবার কপাল টিপে দিতে আদিত্য আদিবার পাশে বসে মাথায় তেল দিয়ে দিতে লাগলো। তারপর আস্তে করে আদিবাকে কোলে মাথা দিয়ে শুইয়ে দিল। আস্তে আস্তে আদিবার কপাল টিপে দিতে লাগলো। আদিত্য চলে যাও, অনেক করেছো। তুমি ঘুমাও, তখন চলে যাব। আদিত্য, তোমার তো বিয়ে, তোমাকে ডিভোর্স দিতে হবে, নাহলে তো তুমি বিয়েও করতে পারবে না। ও আচ্ছা। আচ্ছা চিন্তা করো না, আমি উকিলের সাথে কথা বলবো। আর দুঃখিত, তোমাকে পেপার পাঠিয়ে দেওয়ার কথা ছিল, বাট আমি অনেক কাজে চাপে ছিলাম, তাই আর ওসব ভাবতে পারিনি। ও আচ্ছা। আদিত্য ডিভোর্সের কথা শুনে কেমন যেন একটা লাগতে লাগলো। আদিবা হঠাৎ করে বলল, আচ্ছা আদিত্য, আমরা তো স্বামী স্ত্রী তাই না? হুম। আমাদের তো ডিভোর্স হয়ে যাবে। আমি ভাবছি ওই দিনে আমিও বিয়ে করব। একদিনে দুইজন বিয়ে করে চলে গেলে ভালো হবে, বলো ঠিক না? হুম। আচ্ছা আদিত্য, ধরো আমাদের এই বিয়ের কথা কেউ জেনে গেল, তখন কি হবে? আদিত্য, আমার মনে হয় তোমার আমার সাথে বেশি কথা না বলাই উচিত। হুম। কি হুম হুম করছো? হ্যাঁ। আদিবা আদিত্যের কোল থেকে উঠতেই কিছু বলবে, তখন রাত্রি দরজা থেকে বলতে বলতে ঢুকলো, আপু, আমরা সবাই ঘুরতে যাব। তুমি কি যাবে নাকি শুয়েই থাকবে? কথাগুলো বলেই সামনে তাকাতেই দেখে আদিত্য ও আছে। তুমি এখানে কি করো? আপুর সাথে গল্প করছিলাম। ও আচ্ছা, আদিত্য যাও, রেডি হয়ে আসো, আমরা সবাই ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাবি? পাশে নদীর পাড়ে যাব। ওকে। কথাগুলো বলে সামনে তাকাতেই দেখে আদিত্যও আছে। আদিত্যকে রাত্রি হাত ধরে নিয়ে যেতে লাগলো। আদিবা ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আদিবা ড্রেস চেঞ্জ করতে গেল, আর এদিকে আদিত্যকে রুমের ভিতরে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে খাটের উপর শুয়ে দিয়ে আদিত্যের উপর উঠতে যাবে, তখন আদিত্য বলে উঠল, আরে দেরি হয়ে যাচ্ছে তো, তুমি বাইরে যাও, আমি ড্রেস চেঞ্জ করে নেই। আমি এখানে অপেক্ষা করছি, তুমি যাও। আদিত্য ব্যাগ থেকে একটা পাঞ্জাবি বের করলো নীল কালারের। ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। রাত্রে নিচে চলে গেলে আদিত্য পাঞ্জাবি পরে সিঁড়ি দিয়ে নামছে, তখন পিছন থেকে আদিবা নীল শাড়ি পরে নামছিল। সবাই অবাক হয়ে দুজনের দিকে তাকিয়ে দেখতে লাগলো। রূপা দুজনকে দেখে বলল, মাশাল্লাহ আদিবা, আর আমার দেবরজিকে সেই মানাইছে, দুজনকে দেখে মনে হচ্ছে জামাই বউ। আদিত্য ব্যাগ থেকে একটা পাঞ্জাবি বের করলো নীল কালারের। ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। রাত্রি নিচে চলে গেলে আদিত্য পাঞ্জাবি পরে সিঁড়ি দিয়ে নামছে, তখন পিছন থেকে আদিবা নীল শাড়ি পরে নামছিল। সবাই অবাক হয়ে দুজনের দিকে তাকিয়ে দেখতে লাগলো। রূপা দুইজনকে দেখে বলল, রূপার কথা শুনে রাত্রির রাগ উঠে গেল। আদিত্য পিছনে ঘুরে আদিবার দিকে তাকাতেই আদিবা হোঁচট খেয়ে পড়ে যেতে নিবে, সাথে সাথেই আদিত্য ধরে ফেলে। আদিত্য হিরোদের মতো এক পলকে আদিবার চোখের দিকে তাকিয়ে আছে। রাত্রি এসেছে, দুজনকে আলাদা করে দিয়ে বলল, আরে কি ব্যাপার, এভাবে মাথাটা যন্ত্রণা করছে কয়েকদিন ধরে, তাই আর কিছু ভালো লাগছে না। যাই বলো, আদিত্য আর আদিবাকে সুন্দর মানাইছে কিন্তু। কিরে, তোরা দুইজন এক কালার ড্রেস পরেছিস, তোরা কি মিলিয়ে পরেছিস নাকি? আচ্ছা চলো তো, এইসব কথা বাদ দাও। আদিত্য আর সবাই হাঁটতে লাগলো। আদিবা আদিত্যের সামনে দিয়ে হাঁটছে। রাত্রি আদিত্যের হাত ধরে যেতে লাগলো। সবাই অটোরিকশা উঠতে লাগলো। আদিত্য, আদিবা, রাত্রির সাথী একসাথে বসলো। আদিত্যকে রাত্রি শক্ত করে ধরে কাঁধে মাথা দিয়ে বসে আছে। আদিবা বারবার তাকাচ্ছে। রাত্রি এটা খেয়াল করে আদিত্য আদিবার দিকে তাকিয়ে দেখছে। সারা রাস্তায় আদিত্য আদিবাকে রাত্রি খেয়াল করলো, শুধু কিছু বলল না। নদীর পাড়ে গিয়ে গাড়ি থেকে নেমে সবাই হাঁটতে লাগলো। আদিত্য, আদিবা আর রাত্রি একসাথে হাঁটছে।
অনেকেই ওদের বলতে লাগলো আদিবার স্বামীর সাথে অনেক সুন্দর মানিয়েছে। সবাই প্রশংসা করতে লাগলো। আদিবার আম্মুকে বলতে লাগলো। আদিবার আম্মু সবাইকে বোঝাতে লাগলো, এক প্রকার বিরক্ত হয়েই বলল, আদিবা, তুই এই নীল কালারের শাড়ি পরেছিস কেন? সবাই তোদের দুজনকে স্বামী স্ত্রী ভাবছে। আদিত্য হুট করে বলল, ফুফি, আমরা কেউ জানতাম না যে আমাদের এক কালার পাঞ্জাবি আর শাড়ি হবে। আমি আমার পছন্দ মতো পরেছি। ওইসব বাদ দিয়ে আমাকে কিছু ছবি তুলে দাও। আদিত্যকে টেনে নিয়ে গেল। আদিত্য রাত্রির পিক তুলে দিতে লাগলো। আদিবাকে দেখে বলল, আপনি পিক তুলবেন না? আসেন পিক আর ভিডিও বানাই দিই। না থাক, তোমরা ওঠো। আরে আসেন, এত লজ্জামান কেন? আদিবার ফোনটা নিয়ে লক খুলতেই রাত্রি অবাক হয়ে গেল, বাট কিছু বলল না। আদিবাকে ভিডিও আর পিক বানিয়ে দিতে লাগলো। আরেকটা ভিডিও বানাতে গিয়ে আদিত্য আদিবার হাত ধরে কয়েকটা ভিডিও বানিয়ে দিল। রাত্রির খুব রাগ হতে লাগলো, কিন্তু কিছুই বলল না। সবাই ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাসায় ফিরে আসলো। আদিত্য রুমে বসে থেকে ফেসবুকিং করছিল। তখন রাইসার কথা মনে পড়লেই ফোন দিতে যাবে, তখন দেখে ফোন নাম্বারটা খুঁজে পেল না। আদিত্য নিচে গিয়ে আদিবাকে বলল, আদিবা শোনো তো। আদিবা তোমার বড় আপে হয়, কিন্তু সম্মান দিয়ে কথা বলো। সরি। আচ্ছা সমস্যা নেই, হ্যাঁ বলো কি বলবে। আদিত্য কিছু বলতে যাবে তখনই রাইসা চলে আসে। সবার সাথে কুশল বিনিময় করে আদিত্যকে দেখে না দেখার ভান করে বলল, কি দাদু, কি অবস্থা? নাতনি থেকে ভুলেই গেছো? আরে ভুলি নাই, তুমি তো আসো না। আসো, ভেতরে আসো। তোমার আম্মু কই, আসে নাই? না দাদু, শুনলাম দাদিমা নাকি এসেছে। রাইসা কেমন আছোস? আপনি আমাকে কিছু বলেছেন? আপনাকে ঠিক চিনতে পারলাম না তো। তুমি রাইসাকে চেনো? কানের নিচে কয়েকটা দিলে মনে হয় চিনতে পারবে। ছি, কে আপনি? আমার সাথে এমন ব্যবহার করছেন কেন? এই ফাজিল ভাই, দুজনের মধ্যে কি হয়েছে? কিছুই না, আমি ওনাকে চিনি না, না উনি আমাকে চেনে। আর আদিবা আপু, বাহ, তোমরা দেখে অনেক ভালোই আছো। রাইসা, তোমার সাথে কথা আছে। আমার তোমাদের সাথে কথা নেই। আদিত্য ঘুম থেকে উঠে দেখে বাড়িতে অনেক হইচই শুরু হয়ে গেছে। আদিত্য খাট থেকে উঠতে যাবে তখন ওর কাজিনরা এসেছে। ওকে তুলে সোজা ওয়াশরুমে নিয়ে গিয়ে ফ্রেশ করে গায়ে হলুদের পাঞ্জাবি পায়জামা পরিয়ে দিয়ে গেল। আদিত্য কিছু বুঝে ওঠার আগেই আদিত্য বারবার বলতে লাগলো, আরে তোমরা কি করছো? আজ গায়ে হলুদ নাকি? আমাকে তো কেউ কিছু বললোই না। আদিত্যকে সোজা নিয়ে গেল নিচে। গিয়ে দেখে আকাশ ভাইয়ের সাথে আরেকটা ছেলে আছে। আদিত্যকে নিয়ে পরিচয় করিয়ে দিল। আদিত্য আদিবার হবু স্বামীর পাশে বসলো। সবাই নাচ গান করছে আর এক এক করে ওদের গায়ে হলুদ অনুষ্ঠান শেষ করলো। আদিত্য ওয়াশরুমে গিয়ে গোসল করে ড্রেস চেঞ্জ করে নিল। জানালা দিয়ে দেখতে পেল আদিবা আর ওর হবু স্বামী মিলে হাসাহাসি করছে আর অনেক দুষ্টুমি করছিল। আদিত্য কেন জানি খুব রাগ হতে লাগলো। আদিত্য জানালার গ্রিল শক্ত করে ধরে আছে। ওখানে থাকতে না পেরে জানালায় একটা ঘুষি দিয়ে খাটে বসে পড়ল। রাতের দিকে সবাই উঠানে বসে আড্ডা দিচ্ছে। আদিত্য এদিকে রুমের ভিতরেই একা বসে আছে। আদিত্য কেন জানি সব কিছু বিরক্ত লাগছে। এইসব সহ্য হচ্ছে না তার। মাঝে মাঝে জানালা দিয়ে আদিবাকে দেখছিল। আদিবার হবু বর মাঝে মাঝে আদিবাকে স্পর্শ করলে আদিত্যের কেন জানি খুব রাগ হতে লাগলো। আদিত্য সহ্য করতে না পেরে রুম থেকে বের হয়ে যায়। ছাদে চলে গেল। ছাদে এক কোণায় দাঁড়িয়ে থাকে, আকাশের দিকে তাকিয়ে দেখতে লাগলো। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আদিত্য কিছু কথা কানে ভেসে আসলো। আদিত্য চুপচাপ কথাগুলো শুনতে লাগলো। কেউ ফোনে কথা বলছিল। আদিত্য শুনে বেশ অবাক হয়ে গেল। আদিত্য সোজা ছাদ থেকে নেমে গেল। রাতে না খেয়ে ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে যায়। নিচে গিয়ে দেখে সবাই আড্ডা দিচ্ছে। আদিত্যকে দেখে সাদিক বলল, আরে আদিত্য, তুমি এত ঘরের ভেতরে কি করো? আমাদের সাথে তো একটু আড্ডা দিতে পারো। কি ব্যাপার বয়ফ্রেন্ড, তোমার মন খারাপ কেন? কই গার্লফ্রেন্ড? আম্মু কোথায়? ওই যে শুরু হলো আম্মুর আঁচল ধরা। ভাইয়া বাজে কথা বলবে না। তোমাদের জন্য দেখছি আম্মুর সাথে কথা বলা যাবে না।
এত রাগ দেখাস না ভাইয়া, খারাপ কিছু বলিনি, সত্যিই তো বলেছি। তুই আসলে আন্টির আঁচল ধরে থাকস। রাইসা প্লিজ চুপ কর, আমার মাথা গরম করিস না। ধুর, তোরা থাক। আদিত্য রেগে আবার সিঁড়ি বেয়ে উঠতে যাবে, সাথে সাথেই আদিবার সাথে ধাক্কা খেয়ে একদম সোজা আদিবা আদিত্যের উপর পড়ে গেল। আদিত্য আদিবার দিকে তাকিয়ে আছে, আর এদিকে আদিত্যের ফ্লোরে মাথা পড়ে রক্ত পড়ছে। ওদিকে আদিত্যর কোনো খেয়াল নাই, সবাই দৌড়ে এসেছে আদিবাকে ধরে তুলে, আর আদিত্যকে তুলে দেখে আদিত্যের মাথা থেকে রক্ত পড়ছে। আদিবা চিৎকার দিয়ে বলে ওঠে, আদিত্য। আদিবা আদিত্যকে শক্ত করে বুকের সাথে চেপে ধরে, ওর শাড়ির আঁচল ছিঁড়ে আদিত্যের মাথায় ব্যান্ডেজ করে দিল। আর আদিত্য ব্যথা যেন কোনো কাজই করছে না। আদিত্য আদিবাকে শক্ত করে জড়িয়ে ধরে, আদিবার সারা শরীর শিউরে ওঠে। আদিবা কান্না করতে লাগলো এক প্রকার। আদিত্যের আম্মু দৌড়ে এসেছে, আদিত্যকে ধরে তুলে নিয়ে বলল, আদিত্য, এই আদিত্য, কথা বলছিস না কেন? এভাবে চুপ করে আছিস কেন? কথা বল, এই আদিত্য, কথা বল। কথাগুলো বলে কান্না করতে লাগলো। আদিত্য দাঁড়িয়ে উঠে একাই রুমে চলে গেল। সবাই ধরতে গেলে কাউকে ধরতে দিল না। সবাই অবাক হয়ে গেল আদিবার ব্যবহার দেখে। রাত্রির সন্দেহ হলো। আদিবা দৌড়ে আদিত্যের পিছন পিছন যেতে লাগলো। আমার পেছনে আসবেন না দয়া করে প্লিজ, আমার কিছুই হয় নাই। আপনি আপনার স্বামীর কাছে চলে যান। কথাটা বলেই চলে যেতে নিলে আদিবা আদিত্যের হাত ধরে টান দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি কোথাও যাব না, আমি আমার স্বামীর কাছে আসছি। সবাই অবাক হয়ে এক প্রকার বলেই উঠল, মানে কি? আদিবার সাথে সাথে ছেড়ে দিয়ে বলল, তুমি আমার ছোট বোনের স্বামী, সো এত জেদ করবে না তো। তোমার কিছু হলে আমার বোনের কি হবে? হ্যাঁ, এখনই মাথায় ব্যান্ডেজ করতে হবে। ওই রাতে তুই ওখানে কি করছিলি? ওকে নিয়ে গিয়ে ব্যান্ডেজ করে দে, যা। রাত্রি এসে আদিত্যকে রুমের দিকে নিয়ে যেতে লাগলো। আদিবা ওদের দিকে তাকিয়ে দেখতে লাগলো। আদিবার বুকের ভিতর ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আদিবার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আদিবা আর ওদিকে দাঁড়িয়ে না থেকে রুমে চলে গেল, আর ওর পিছনে সাদিক চলে গেল। সাদিক আদিবার রুমে গিয়ে দেখে আদিবা একটা রুমাল জড়িয়ে ধরে কান্না করছে, আর এদিকে রাত্রি আদিত্যকে নিয়ে রুমে এসেছে। আদিত্যকে খাটে বসিয়ে দিয়ে ভালো করে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিতে লাগলো। ব্যান্ডেজ করে দিয়ে রাত্রি চলে যেতে নিলে আদিত্য বলল, ধন্যবাদ। রাত্রি মুচকি একটা হাসি দিয়ে চলে গেল। আদিত্য খাটে বসে কান্না করতে লাগলো। দুপুরের দিকে আদিত্যকে সবাই রেডি করিয়ে নিচে গেল। আদিত্যকে রাত্রির পাশে, আদিবাকে সাদিকের পাশে, আর রূপাকে আকাশের সাথে বসিয়ে দিয়েছে। তিনজন কাজী নিয়ে এসেছে, তিনজনকে একসাথে বিয়ে পড়াতে নিল। সাইন করতে যাবে সে সময় দুজনেরই হাত কাঁপতে লাগলো। সবাই ওদের বলতে লাগলো, দাদু ভাই, কি ব্যাপার, সাইন করছো না কেন? তোমরা দুজন সাইন করো। গার্লফ্রেন্ড, করতেছি সাইন। আদিত্য আবার সাইন করতে গিয়ে কলমের ফল ভেঙে ফেলল। আবার আরেকটা কলম নিয়ে আসলে সবার জোড়াজুড়িতে সাইন করতে গিয়ে আদিত্য করতে পারছিল না। আদিত্য কলমটা রেখে উঠে পড়ল। কি ব্যাপার আদিত্য, সাইন করা বাদ দিয়ে উঠে পড়লে কেন? আপু, আমি এই বিয়ে করতে পারবো না, আমার পক্ষে এই বিয়ে করা সম্ভব না। আদিত্যের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। চারিদিকে হইচই পড়ে গেল। আদিত্যর আব্বু রেগে গিয়ে বলল, পাগল হয়ে গেছো নাকি? বেশি কথা বলে চুপচাপ বিয়ে করো। আমার পক্ষে সম্ভব না। আর আব্বু আম্মু, আমি কোনোদিনও আপনাদের বিরুদ্ধে কোনো কাজ করিনি, আজ করব, কারণ এটা আমার সারা জীবনের ব্যাপার। রাত্রি, আমাকে ক্ষমা করে দাও, আমার পক্ষে এই বিয়ে করা সম্ভব না। কেন আমাকে বিয়ে করতে পারবে না? আমি অন্য কাউকে ভালোবাসি, আমি তাছাড়া কাউকে ভালোবাসতে পারবো না। কি, কাকে ভালোবাসিস তুই? এই আদিত্য, কাকে ভালোবাসোস রে? আমারে তো বলিসও না। কাজী সাহেব, আমাদের বিয়ে পড়ান তো। খবরদার, ওনার বিয়ে পড়াবেন না। তোমাকে সাদিক ভাই অনেক ভালোবাসে, কখনো তোমাকে বলতে পারেনি। কি, সাদিক ভাই আমাকে ভালোবাসে মানে? ভালোবাসে। তোর বিশ্বাস না হলে এই দেখ। আদিত্য একটা ভয়েস ছেড়ে দিলে সবাই শুনে অবাক হয়ে যায়। গতকাল ছাদে আর কেউ না, সাদিক কারোর সাথে ফোনে কথা বলছিল আর প্রচণ্ড কান্না করছিল। ওর আব্বুর ভয়ে আদিবাকে বিয়ে করতে বাধ্য হয়। সাদিক মাথা নিচু করে ফেলে।
আপনারা তো সব শুনলেন। দেখো রাত্রি, সাদিক ভাইয়াকে তুমি গ্রহণ করে নাও। আর আমি তোমাকে কোনোদিনও ভালোবাসিনি। তোমাকে আমি সবসময় আমার বোন ভেবে এসেছি। তুমি আমাকে বিয়ে করলে কখনো সুখে থাকবে না। তাই বলছি, তুমি সাদিক ভাইয়াকে বিয়ে করে নাও। আর আমি তোমাকে কখনো বিয়ে করতে পারবো না। আর বড় আব্বু, আপনি প্লিজ সাদিক ভাইয়া আর রাত্রিকে মেনে নেন। আপনার ভয়ে সাদিক ভাইয়া প্রতিনিয়ত অনেক কষ্ট পেয়েছে। তাহলে ওদের বিয়ে হলে তোমাদের দুজনের কি হবে? আমি সাদিক ভাইয়াকে ভালোবাসি, তাকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। আদিত্যের কথা শুনে আদিবার রাগ উঠে গেল। আদিত্য রেগে আদিবার দিকে তাকিয়ে বলল, ফাজলামি করো? কিসের ভালোবাসা? হ্যাঁ, কবে থেকে ভালোবাসে তাকে তুমি? হ্যাঁ, ভুলেও তোমার মুখে ওই কথা নিয়ে আসবে না বলে দিলাম। কেন নিয়ে আসলে কি হবে? হ্যাঁ, আর যেদিনই হোক তাতে তোমার কি? আমি তো সাদিক ভাইয়াকে বিয়ে করবো। বিয়ে করাচ্ছি। কাজী সাহেব, আপনি আবার প্রথম থেকে সব লেখেন। রাত্রি আর সাদিক ভাইয়ের বিয়ে হবে। আদিত্য বলার পর কাজী সাহেব সব প্রথম থেকে লিখতে লাগলো। তারপর আকাশ, রূপা আর রাত্রি সাদিকের বিয়ে পড়িয়ে দিল। আদিত্য আর আদিবা ওদের বিয়ে দেখতে লাগলো। দুইজন ওদের বাসর ঘর দিয়ে আসলো, যার যার রুমে চলে গেল। আদিবা ওর রুমে বসে আছে, আদিত্য ওর নিজের রুমে বসে আছে। আদিত্যের রুমটা বাসর ঘর সাজিয়ে দিয়েছে। আদিত্য কপালে হাত দিয়ে ভাবলো, হায় রে কপাল, বাসর ঘর আছে কিন্তু বউ থেকে কেউ নেই। আদিত্য ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খাটে এসে শুয়ে পড়ল। 2 মাস পর বিয়ের পরের দিন বাসায় চলে আসে, আর কারোর সাথে তেমন যোগাযোগ করে নাই। আদিত্য সকালে ঘুম থেকে উঠে দেখে রাইসা ওদিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। আদিত্য ভয় পেয়ে বুকে থুতু দিতে লাগলো, আর রাইসা হেসে দিল। কে রে, হাসতেছিস কেন? রেজাল্ট দিবে, তুই এখানে কি করস? রেজাল্ট দেখবি না? দেখবো, ওয়েট, দেখে না। আদিত্য ওর ফোনটা বের করে রেজাল্ট দেখে আদিত্য পুরো অবাক হয়ে গেল। আদিত্য চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। কি রে দোস্ত, কান্না করছিস কেন? রেজাল্ট খারাপ করেছিস নাকি দেখি? রাইসা অবাক হয়ে গেল, আদিত্যকে শুভেচ্ছা জানালো। আদিত্য উঠে বলল, তা তোর রেজাল্ট দেখা? 3.44 পাইছিস। অনেক ভালো পেয়েছিস। চল আমার সাথে, আজ সিলেটে যাবি। চল চল। ভুলে গেছোস কে একজন আমাকে কি বলেছিল? আমি ওই ম্যামের বাসায় যাব, আর গিয়ে তাকে দেখাবো, তার প্রতিটা প্রশ্নের উত্তর দেব। বাদ দে ভাই, ম্যাম তোরা অনেক ভালোবাসে রে, তুই বুঝলি না তার ভালোবাসা। তার ভালোবাসায় কোনো মিথ্যে ছিল না রে। ওই রাগের বশে তোকে এসব বলেছে। তুই জানোস সেদিন তুই চলে আসার পর ম্যাম আত্মহত্যা করতে গেছিল। আমি তোকে অনেকবার বলতে গিয়েও বলতে পারিনি। কিন্তু বাদ দে, তার উপর জিদ করি তো। কিন্তু আজ তুই অত ভালো রেজাল্ট করতে পারলি, তাই ওনাকে আরো ধন্যবাদ দেওয়া উচিত। তা ঠিক বলেছস। আচ্ছা শোন, আমি না আজ সিলেটে এমনিতেই যাব, সবার সাথে দেখা করব। অনেক মিস করছি ওদের। আর রহিমের ওপরে রাগ আর নাই, ওকে বলবো দেখা করতে। একটা কাজ কর, ঢাকায় সবাই মিট করি, কারণ ঢাকায় আসতে সবার অনেকটাই সুবিধা হবে। সিলেট যেতে আরো সময় বেশি লাগবে। ওকে, সবাই কোথায় মিট করা যায় বলতো? একটা কাজ করতে পারিস। কি কাজ? আমরা সবাই ভ্রমণ করতে গেলে কেমন হবে? কখনোই না, আর ভ্রমণ করব না। একবার করে তো যে অবস্থা হলো আমার, আবার নাকি ভ্রমণ? কখনোই না। আচ্ছা নিচে চল, সবাই এসেছে। কি বলি সবাই এসেছে মানে? আর তুই কখন এসেছিস? সবাই মানে রাত্রি, সাদিক ভাইয়া আর তোর বড় চাচু এসেছে, তোদের নিয়ে যেতে এসেছে। ও আচ্ছা থাক, আমি ফ্রেশ হয়ে আসছি। আদিত্য ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর দুজন নিচে চলে গেল। নিচে গিয়ে আদিত্য ওর আব্বুকে সালাম করলো। আদিত্য কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? ভালো। বড় আব্বু কখন এসেছেন? আমাকে তো বলবেন, আপনাদের নিয়ে আসতাম। আসতে কোনো অসুবিধা হয়নি তো? আরে সমস্যা নেই, আকাশ বাবা আমাদের নিয়ে এসেছে। তা তোমার রেজাল্ট শুনলাম অনেক ভালো রেজাল্ট করছো। যাক। আচ্ছা ভাইয়া, আমার কিছু টাকা দাও তো, আমার কাছে বেশি টাকা নেই। আচ্ছা পরে দেই। তা তোমার কি অবস্থা? আমি 4 পয়েন্ট পাইছি। যাক, অনেক ভালো রেজাল্ট করেছো। আচ্ছা রাইসা, রুমে চল তো। রাইসা আর আদিত্য আবার রুমে গেল। তারপর এক এক করে সব বন্ধুদের কল দিল। তারপর ওরা ঠিক করলো আগামীকাল দেখা করবে আর একটা বড় পার্টি দিবে। হঠাৎ করে রাত্রি রুমে এসেছে, বলল,
কিসের পার্টি দিবে? তেমন কিছু না, আমার সব ফ্রেন্ড এক হব, তাই আর কি। বসো। ও আচ্ছা, তুমি কি আমাদের সাথে যাবে না? আচ্ছা, চলে যাবি নাকি? হ্যাঁ, আদিবা আপুর বিয়ে ঠিক করা হয়েছে। কি? এভাবেই চমকে গেলে কেন? কই, এমনি। আচ্ছা, তোমরা আজ থাকবে না? না, তোমার আব্বু আসলে আমরা সবাই চলেই যাব। ও আচ্ছা। আচ্ছা, তোমরা থাকো, আমি যাচ্ছি। রাত্রি চলে গেলে আদিত্য আর রাইসা দুজন চিন্তায় পড়ে যায়। আদিত্য রাইসাকে বলল, রাইসা, আদিবা আমাকে ভালোবাসে না রে। আদিত্য, তোকে একটা চিঠি দেওয়ার ছিল, আদিবা তোকে দিতে বলেছে। আদিত্যর হাতে দিতেই আদিত্য পড়তে লাগলো। আসসালামু আলাইকুম, কেমন আছো? আশা করি ভালো আছো। আদিত্য, বিশ্বাস করো আমি ভালো নেই। আদিত্য, আমি আর পারছি না। আদিত্য, আমি তোমাকে ভালোবাসি, আর আমার ভালোবাসার কোনো অন্যায় নেই, কারণ তুমি আমার স্বামী। তোমাকে ভালোবাসা এটা আমার অধিকার। আদিত্য, আমাদের বিয়ে যেভাবেই হোক না কেন, এটা আমরা অস্বীকার করতে পারি না যে আমরা স্বামী স্ত্রী না। আদিত্য, বিশ্বাস করো, তোমার সাথে 2 রাত কাটিয়েছি। আমি তোমাকে কখন ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। তোমাকে আমি অনেক মিস করছি। তোমার নাম্বার রাইসার থেকে নিয়েছিলাম, অনেকবার কল দিতে গিয়েও আমি তোমাকে কল দিতে পারি নাই, কারণ তুমি বলেছিলে তোমার গার্লফ্রেন্ড আছে, যার কারণে আমি তোমাদের মাঝে যেতে চাই নাই। বাট যখন দেখলাম তোমার গার্লফ্রেন্ড বলতে নানি, তখন বিশ্বাস করো খুশিতে আমি যেন আত্মহারা হয়ে যাই। কিন্তু রাত্রির সাথে যখন বিয়ের কথা বলে, আমার মনে হচ্ছিল আমার পায়ে থেকে মাটি সরে যাচ্ছে। এইটুকুর পর আর লেখা না দেখে আদিত্য বলল, এটা কেমন চিঠি রে? সরি রে, এটা আমি আদিবা আপুর ডায়েরি থেকে নিয়েছি, আর এটুকু নিতে ভুলে গেছি। বাট এতটুকুতে কি বুঝলি? যাই বুঝি, তুই প্রথমে বললি কে যে আদিবা আমাকে চিঠি দিয়েছে? নাহলে তুই পড়তি না, তাই। আচ্ছা শোন, অনেকদিন ধরে আমরা একসাথে ফোসা খাই না, চল দুজন খেয়ে আসি। তুই কি মানুষ রে ভাই? নিজের বইয়ের বিয়ে হতে যাচ্ছে আর তুই কিনা ফুচকা খেতে যাবি? রাখ, ওর বিয়ে হোক গা, আমাকে একবার বলতে পারে না যে আমি তোমাকে ভালোবাসি আদিত্য? তুই আসলে একটা বলদ। শোন, মেয়েদের বুক ফাটে তো মুখ ফাটে না, বলদ। ওকে চল, ওকে যাই খেয়ে আসছি। আদিত্য কিছুক্ষণ ভেবে রাইসাকে নিয়ে বের হয়ে গেল। দুইজন সারাদিন অনেক মজা করলো। দুপুরে বাসায় আসলে দেখলো সবাই রেডি হয়ে গেছে। আম্মু এখন চলে যাবে নাকি? হ্যাঁ, তোর সব গোছানো হয়ে গেছে, তুই রেডি হয়ে আয়। আম্মু, আমি আর রাইসা আজ যাব না, আমাদের আগামীকাল একটা কাজ আছে, কাজটা শেষ করে চলে যাব। দুইজনে বাসায় একা থাকবি? বুয়াকে তো সকালে ছুটি দিয়ে দিয়েছি। সমস্যা নেই আম্মু, আমি রান্না করে নেব। আম্মু বাদ দেন, ওই অনেক ভালো রান্না করে। ওকে, থাক তাহলে দুইজন। আদিত্য আর রাইসা সবাইকে বিদায় দিয়ে দুজন 2 রুমে চলে গেল। রাইসা ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে লাগলো, আর এইদিকে আদিত্য আদিবার কথা ভাবতে লাগলো আর মনকে সান্ত্বনা দিতে লাগলো। আদিত্য উপায় না পেয়ে আদিবাকে কল দিল। অনেকক্ষণ রিং হলে আদিবা ফোনটা রিসিভ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। তুমি? ভালো। তা আপনি নাকি বিয়ে করতে যাচ্ছেন? হ্যাঁ, তোমার ডিভোর্স লেটার পেয়ে যাবে আগামীকাল। আচ্ছা, ফোনটা রাখছি। আদিত্যকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল। আদিত্য অনেকবার কল দিলে আর কেউ কল ধরল না। আদিত্য বিরক্ত হয়ে ফোনটা রেখে দিয়ে চোখ বন্ধ করে ভাবতে লাগলো। রাতের দিকে আদিত্য রান্না করলো, রাইসা কাজে হেল্প করতে লাগলো। দুইজন রান্না করে খাবার খেয়ে যার যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে উঠে দুজন সকালের নাস্তা করে ওদের পার্টি করার জন্য ক্লাবে চলে গেল। সারা দিন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরতেই দারুণ একটা চিঠির খাম দিল। আদিত্য নেশা করা অবস্থায় খামটা নিয়ে রুমে টেবিলে রেখে খাটের উপরে শুয়ে পড়ল। রাইসারও এক অবস্থা, ওর রুমে চলে গেল। সকালে ঘুম ভাঙলে আদিত্য উঠে ওয়াশরুমে যেতে নিবে, তখন হাতের সাথে খামটা ধাক্কা লেগে পড়ে যায়। আদিত্য খামটা দেখে অবাক হয়ে তুলে খামটা খুলে আদিত্যের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আদিত্য ভাবতেও পারছে না আদিবা ডিভোর্সের পেপার দিয়ে দিবে। একটা চিঠি দেখলো, ছোট্ট কাজে আদিত্য পড়তে লাগলো।
ডিভোর্স লেটারে সাইন করে দিয়েও। আর আজ আমার বিয়ে, আমি চাই না কোনো ঝামেলা থাক, তাই সাইন করে দিও, ভালো থাকবে। আর তুমি কি আমার বিয়েতে আসবে না? চলে এসেছো এক্সপোয়ের বিয়ের দাওয়াত খেতে? আদিত্য রাগে ঢিল মেরে ফেলে দিল। রাইসাকে ডাক দিতে রাইসা দৌড়ে আসলো। কি হয়েছে রে, এভাবে রেগে আসছিস কেন? রাইসাকে কাগজ দেখালে রাইসাও রেগে গেল। রাইসা কিছু বলবে তার আগেই আদিত্য বলল, ওকে, বিয়ে করাচ্ছি। রাইসা রেডি হোক, এখনই বের হতে হবে, না হলে ট্রেন মিস করে ফেলবো। রাইসা তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নিল। আদিত্য রেডি হয়ে ব্যাগ নিয়ে স্টেশনে চলে গেল। দুইজন টিকিট কেটে ট্রেনে উঠে পড়ল। 2 ঘন্টার ভিতরে পৌঁছে গেল। স্টেশনে নেমে একটা অটোরিকশা নিয়ে দুইজন চলে গেল। বাসের সামনে নেমে ভাড়া দিয়ে আদিত্য ভিতরে ঢুকতে গেলেই দারোয়ান বলল, সবাই জানি আদিবাদের বাসায় গেছে। আদিত্য, আমি আপুদের বাসা চিনি, অনেকবার গেছি। এখান থেকে 15 মিনিট রাস্তা, যদি একটা সিএনজি নিস। আদিত্য আর রাইসা বেশ কিছু দূর হেঁটে একটা সিএনজি ভাড়া করে চলে গেল। আদিত্য নেমে গাড়ি ভাড়া দিয়ে রেগে দৌড়ে বাসের ভিতরে ঢুকলো। দরজার কাছে গিয়ে জোরে জোরে কলিং বেল বাজাতে লাগলো। দরজা খুলতেই আদিত্য দৌড়ে ভিতরে ঢুকে দেখে আদিবা কবুল বলতে যাবে, তখন আদিত্য বলল, আদিবা। চিৎকার করে আদিবার নাম ধরে ডাক দিলেই সবাই পিছন ঘুরে তাকায়। আদিবা কিছু বলার আগেই আদিত্য রেজিস্ট্রার খাতা নিয়ে ছিঁড়ে ফেলে দেয় আর আদিবার হাত ধরে টেনে দাঁড় করিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মারে। আদিত্য, কি হচ্ছেটা কি? তোমার অত বড় সাহস, তুমি আদিবার গায়ে হাত তোলো? এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? আর এই সাহস কোথা থেকে পাও যে ওদের রেজিস্টার খাতা ছিঁড়ে ফেলার? আব্বু প্লিজ, তুমি আমাদের মাঝে আসবে না প্লিজ, আমাকে আদিবার সাথে কথা বলতে দাও। এত বড় সাহস তোমার, আমার মুখের উপর কথা বলো? আদিত্য চিৎকার করে বলল, উফ আব্বু প্লিজ চুপ করবে? তুমি আমাকে একটু আমার আদিবার সাথে কথা বলতে দিবে প্লিজ? ভাইয়া তুমি জ্ঞান দিতে এসো না প্লিজ, প্লিজ সবাই একটু চুপ করবেন দয়া করে। আদিত্য রেগে চিৎকার করে বলল। আদিত্য আদিবার কাছে গিয়ে আবার 2টা গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে আদিবার স্বামী আদিত্যর হাত ধরে ধাক্কা মারতে গেলে আদিত্য বলে, দেখেন ভাই, আমাদের মাঝে আসেন না, আপনি দূরে থাকেন। আমার মাথা এখন গরম আছে, না হলে আপনার গায়ে হাত তুলতে বাধ্য হব। আমার গায়ে হাত তুলবে? তুলে দেখাও, তোমার অত বড় সাহস আমার সামনে তুমি আমার হবু স্ত্রীর গায়ে হাত তোলো? কথাটা বলে আদিত্যকে মারতে যাবে। আদিত্য হাতটা ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আমার স্ত্রীর উপরে হাত তুলবো কি না কি করবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, সেখানে আপনি না করলেন কে? হ্যাঁ, খবরদার কেউ আমার মাঝে আসবে না, আসলে খুব খারাপ হয়ে যাবে। আদিত্য ওইদিকে খেয়াল না দিয়ে বলল, আমাকে কোন সাহসে তুই ডিভোর্স লেটার পাঠালি? একবার আমার থেকে শুনেছিস আমি কি চাই? তোর সাহস কি করে হয় আমার স্ত্রী হয়ে তুই অন্য কাউকে বিয়ে করতে চাস? আদিত্য জাস্ট শাট আপ, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। ওয়েট রাইসা, পেপারটা দে তো। রাইসা পেপারটা দিলে আদিত্য ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। আদিবার মুখের উপর ছুঁড়ে মেরে বলল, তাই জান পাখি, তুমি আমাকে ডিভোর্স দিয়েছ? তার সোনা, তার প্রমাণ কি? এটা তুমি কি করলে? যা করেছি বেশ করেছি, নে তুই এখন বিয়ে কর অন্য কাউকে, যা। তুমি চাওটা কি? হ্যাঁ, আমাকে সুখে থাকতে দিবে না নাকি? আদিত্য প্লিজ এখান থেকে চলে যাও, আমাদের সুখে থাকতে দাও। আমিও মানুষ আদিত্য, আমি আর এই স্বামী স্ত্রীর নাম থাকতে চাই না। এই বিয়ের কোনো মূল্য নেই, এটা জাস্ট নামে বিয়ে, তাই এটা থেকে আমাকে মুক্তি দাও। আমি জানি তুমি আমায় কোনোদিনও ভালোবাসবে না, তোমার তো ভালোবাসার মানুষ আছে। হাসালি, কি বললি? আমার ভালোবাসার মানুষ? তা একবার জানতে চেয়েছিস আমার ভালোবাসার মানুষটাকে? শোন, আমার ভালোবাসার মানুষ আর কেউ না, তুই, একমাত্র তুই সেই মেয়ে যাকে আমি ভালোবাসি। শোন, আমাদের বিয়ে হয়তো আমাদের মতের বিরুদ্ধে হয়েছিল, কিন্তু এখন আমি তোকে ভালোবাসি। আমি বেঁচে থাকতে আমি আমার স্ত্রীকে অন্য কারো হতে দেব না। এসব এখন বলে আর লাভ নেই। কেমন ভালোবাসো নিজের স্ত্রীকে? হ্যাঁ, যে নিজের স্ত্রীকে কোনো দিনও একবার কল দিয়ে বলতে পারো নাই। আদিবা তুমি কেমন আছো? আদিবা তুমি কি চাও? আদিবা তোমাকে আমি ভালোবাসি, আমি তোমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি। একবার আমাকে বলতে পারতে না কোনো দিন? বলো নাই। আর আজ আমার বিয়ে, তখন এসেছো ভালোবাসার কথা শোনাতে। আমি যখন তোমার জন্য ছটপট করেছি তখন কোথায় ছিলে? হ্যাঁ,
তুমি এত কিছু বোঝো আর আমার চোখের পানিগুলো দেখেও বুঝতে পারোনি যে আমি কি চাই। আমি জানি তুমি আমাকে ভালোবাসো হাদিবা। দেখো, আমার ভুল আমি মানছি যে আমার ভুল হয়ে গেছে। আমার উচিত ছিল তোমার খোঁজ খবর নেওয়া, তোমার মনের কথাগুলো বুঝে নেওয়া, তোমাকে বোঝা উচিত ছিল। কিন্তু আদিবা, তুমি কোনোদিনও তো আমায় বলোইনি তুমি আমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছো। হাদিবা, তুমি আমায় বলেছিলে তুমি আমাকে কোনোদিনও স্বামী হিসেবে মানবে না, সেই জন্য আমি তোমাকে কখনো বলতে পারিনি আমি তোমাকে ভালোবাসি। আদিবা প্লিজ, আদিবা আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এই বিয়ে করো না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি যদি এই বিয়ে করো তাহলে আমি নিজেকে শেষ করে দেব। আদিবা আপু, আদিত্য তোমাকে অনেক ভালোবাসে, তুমি ওকে বুঝতে পারোনি। দেখো, দুজনের ভুল বোঝাবুঝি হয়েছে, যার কারণে এমন হয়েছে। আর তুমিও তো আদিত্যকে ভালোবাসো। দেখো, স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন, এটাকে ছুটানো যায় না। এসব মান অভিমান রেখে দুজন এক হয়ে যাও। অনেক তো কষ্ট পেয়েছো, এবার তো এক হয়ে যাও। আর কষ্ট পেতে না চাইলে? আদিবা জোরে জোরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, থাক, শোনো, আমি তোমাকে ভালোবাসি না। তুমি এখান থেকে চলে যাও আর আমাকে ডিভোর্স দিয়ে দাও। আমি তোমার থেকে মুক্তি চাই। তোমার খবিশ বন্ধু যদি আমাকে একবার বলতো আদিবা আমার স্ত্রীর অধিকার চাই, আমি আমার স্ত্রীকে পেতে চাই, আমি কি একবার নাম করতাম? কিন্তু বদমাইশ আমাকে দেখিয়ে দেখিয়ে আরও রাত্রিকে বিয়ে করতে গেল। ও আমাকে ভালোই বাসে না, ভালোবাসলে কখনোই রাত্রিকে বিয়ে করতে যেত না। আদিত্য আদিবাকে শক্ত করে জড়িয়ে ধরে শান্ত করতে লাগলো আর বলল, আই এম সরি, আমি তখনও বুঝতে পারিনি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। যখন বুঝতে পারি তখন তুমি আমার ভালোবাসা বুঝতে পারোনি। তোমার ব্যবহার দেখে মনে হয়তো তুমি আমাকে ভালোবাসো না। তোমার সাথে কথা বলতে গেলে তুমি খালি ডিভোর্সের কথা বলতে। এখন আমার কি দোষ বলো? কি করতাম? তুমি তোমাকে মেনে নিতে দাও। এই ন্যাকা কান্না কম করো দুজন, ছাড়ো, সবাই দেখছে। আদিত্য সাথে সাথেই আদিবাকে ছেড়ে দেয়। আদিত্যের আম্মু এসে সোজা গালে থাপ্পড় মেরে দেয়। বাহ, তোরা তো দেখি কম না রে। আদিত্য, তোকে তো বাবা মায়ের বাধ্য ছেলে জানতাম, সেখানে তুই দেখি আমার থেকে এগিয়ে সোজা বিয়ে করে ফেলেছিস। না রাইসা, তুই চুপ থাক, আমি বলছি। হ্যাঁ ভাইয়া, আমি খারাপ একটা ছেলে, আমি আগেই বিয়ে করে ফেলেছি। ছি ছি আদিবা, তুই আমার মেয়ে হয়ে এমন একটা জঘন্য কাজ করলি কিভাবে? আমাদের একবার জানাতে তো পারতি, তাই বলে আমাদের না জানিয়ে বিয়ে করে নিলি? উফ আম্মু, আমার কথাটা সবাই মনোযোগ দিয়ে শোনো। আদিত্য প্রথম থেকে সব ঘটনা খুঁটে বলতে লাগলো। সব শুনে সবাই বুঝতে পেরে দুইজনকে মেনে নিল। আদিত্য আর আদিবা দুইজন আদিবার হবু স্বামীর কাছে ক্ষমা চেয়ে নেয়। পরে আদিত্য আর আদিবাকে আবারও বিয়ে পড়িয়ে দেয়। আদিত্য আর আদিবা বাসর ঘরে বসে আছে। আদিত্য আদিবার দিকে তাকিয়ে ভাবছে, তোমাকে আমি স্ত্রী হিসাবে মানি না। আদিবা খাট থেকে উঠে রেগে আদিত্যের কলার চেপে ধরে বলল, কি বলবি? আমাকে স্ত্রী হিসেবে মানুষ না? ওকে, মানতে হবে না। আমার অধিকার আমি নিজেই জোর করে খাটিয়ে নিতে পারি। আদিত্যকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিয়ে আদিবা আদিত্যের উপরে ঝাঁপিয়ে পড়ল। আদিত্য বলল, ওহে নারী, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না রে নারী। আমার মনের দরকার নেই, দেহ পাইলেই চলবে।